বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আমাদের মাঝে আলোচক হিসেবে আজকে ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের সম্মানীয় ডিন প্রফেসর কাজী আহসান হাবিব। আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আরো যুক্ত আছেন বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের সম্মানীয় সাধারণ সম্পাদক, এগ্রো 3 এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশের একজন স্বনামধন্য প্রডিউসার, শুধু না, একজন প্রডিউসার, প্ল্যানার এবং ডিস্ট্রিবিউটর এবিএম শামসুল আলম বাদল। আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের আমাদের সম্মানিত সহযোগী জনাব সাজ্জাদ লতিফ, তাকেও স্বাগত জানাই। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশে ফ্ল্যাট প্লেন অ্যাকোয়াকালচারের অন্যতম প্রাথমিক পর্যায়ের যিনি লিডারশিপ দিয়েছেন, যারা আমরা মনে করি পাইনিয়ার, তাদের অন্যতম শাকিউল মিল্লাত মুর্শেদ। তিনি একজন কমিউনিটি এন্টারপ্রাইজ বিশেষজ্ঞ বটে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শুধু দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাই আমরা এইভাবে, যে আমরা মূলত এই প্ল্যাটফর্মে মাছের নিরাপদ উৎপাদন, ডিস্ট্রিবিউশন এবং ভ্যালু চেইনের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আমাদের কৃষি পণ্যের বিভিন্ন ক্ষেত্রের যে অর্জন, আমরা যেসব স্থানে পিছিয়ে আছি, যেসব স্থানে আমরা সমস্যা ফিল করছি, এই বিষয়গুলো পর্যায়ক্রমে বিভিন্ন আঙ্গিকে আলোচনা হয়ে থাকে। এবং আমরা মৎস্য বিষয়ে যে আলোচনাগুলো করি তার সাথে যুক্ত থাকে পলিসি, তার সাথে যুক্ত থাকে বাজার ব্যবস্থা এবং অবশ্যই উৎপাদকদের কথা। আজকের আলোচনায় আপনারা লক্ষ্য করেছেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাছের বাজার দর। এই প্রসঙ্গটা আমরা ইচ্ছে করে সামনে নিয়ে এসেছি কারণ এটা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করা প্রয়োজন। আসলে কি হচ্ছে বাজারে, আর মাছ চাষী যারা প্রডিউসার, তারা প্রোডাকশন কস্ট কত খরচ করছেন, কি লাভ করছেন এবং এটার ভবিষ্যৎ কি, এটা আসলে সবাই বোধহয় আমরা সেভাবে চিন্তা করি না। এই বিষয়গুলা জনারণ্যে সেভাবে উপস্থাপিত হয় না, স্থাপন হওয়া প্রয়োজন। এবং আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের যারা সোসাইটি করেন, মাছ চাষী সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রডিউসার নেটওয়ার্কে যারা রয়েছেন, যারা পলিসি মেকিং হিসাবে কাজ করছেন এই দেশে, একাডেমিশিয়ানস, যার যার অবস্থান থেকেই আমাদের এই বিষয়গুলো রিভিউ করা দরকার। এবং আগামী দিনে এই আলোচনার সূত্র ধরেই হয়তো কোনো দীর্ঘমেয়াদী সমাধানের দিকে আমরা দিক নির্দেশ করতে পারি। তো আমি শুরু করতে চাই এইভাবে, যে বাংলাদেশে এখন কিন্তু মাছের উৎপাদন প্রায় 44 লক্ষ মেট্রিক টন, এটা সরকারি হিসেবে দেখা যায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শাকিউল মিল্লাত মুর্শেদ, একটু আগে যার কথা বলছিলাম, আমাদের বাংলাদেশের একজন প্রধান উদ্যোক্তা, বিশেষ করে ফ্ল্যাট প্লেন অ্যাকোয়াকালচারের যারা জনক হিসেবে বিবেচিত হন বাংলাদেশে, তাদের মধ্যে তিনি একজন। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন সরকারি হিসেবে সেটা প্রায় 44 লক্ষ টনের কাছাকাছি পৌঁছেছে। এবং আজকের আলোচনার প্রারম্ভে আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম এবং আমাদের এক ভাই জনাব এবিএম শামসুল আলম বাদল, তিনি ইঙ্গিত করেছেন যে আসলে এই যে প্রোডাকশনের যে ভিত্তিটা, এইটা আসলে কতটুকু শক্ত বা কতটুকু দুর্বল, প্রেডিকশন গুলা কিভাবে হয়, কিভাবে এই তথ্য কালেকশন হয়। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা একদিন আলোচনা করতে পারি প্রাসঙ্গিকভাবে, যে এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা যায়। আজকে আমরা সেদিকে যাব না। আমরা যদি ভিত্তি হিসেবে ডফের রিপোর্টটাই ধরি, তাহলে আমরা দেখি যে আমাদের এখনো প্রায় 20% মতো মাছ কিন্তু প্রোডাকশন হয় মেজর ইন্ডিয়ান মেজর কাপ, রুই জাতীয় মাছ। সিংহভাগ জায়গা কিন্তু এখনো দখল করে আছে। কারণ হচ্ছে পাঙ্গাসের প্রোডাকশন আপনি যদি দেখেন,
সেটা এখনো 11 ভাগের মতো শতকরা হিসেবে। কাজেই পাঙ্গাস কিন্তু এখনো মেজর কার্ভকে আপনার রুই কাতলা মৃগেলকে এক্সিড করতে পারে নাই ইন টার্মস অফ পার্সেন্টেজ। এছাড়া আছে আমাদের ক্যাটফিশ আছে, লাইভ ফিশ আছে। লাইভ ফিশের প্রোডাকশন যদি দেখেন তাহলে প্রায় 4% কাছে আছে। আমাদের কই, জিওল মাছ, যে সমস্ত শিং মাছ, মাগুর মাছ, এর সাথে পাবদাও যুক্ত করা যায়। কারণ হচ্ছে যে পাবদাও বেসিক্যালি জীবন্ত অবস্থাতেই বিক্রি হয় বেশি, কারণ এটা যখন মারা যায় তখন ড্রামাটিক্যালি এটার দাম কমে যায়। সেই হিসাবে আগামীতে এই পাবদা যুক্ত করলে আমার মনে হয় যে এটার পার্সেন্টেজ আরো বাড়বে। এখন এই মাছের কি বাজার দর, এটা আমার মুখ থেকে না শুনে আমার মনে হয় যে আমাদের সম্মানিত আলোচক যারা আছেন তাদের মুখ থেকে আমরা একটু শুনি। বিশেষ করে লাইভ ফিশ, যেটা মাসে বাংলাদেশের মানুষ পছন্দ করেন, বিশেষ করে যারা গরিব মানুষ, গরিব ক্রেতা, তারা কিন্তু কই মাছের দিকে ঝুঁকেন, তারা কিন্তু পাঙ্গাস মাছের দিকে ঝুঁকেন। কারণ হচ্ছে যে পারচেজিং ক্যাপাবিলিটি তাদের সেরকম। এই পাঙ্গাস, কই এবং শিং মাছের কি বাজার দর, আমরা সেটা একটু শুনি। আর এটার প্রোডাকশন যেখানে হয় সেইখানে কি দামে বিক্রি হয় সেটাও আমরা একটু শুনবো। এবং এই কথাগুলো শুরু করার জন্য আমি যারা এবিএম শামসুল আলম বাদল, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানবো, কারণ আপনি হচ্ছেন হাতে কলমে কাজ করার মানুষ। আমরা বাজারে ঘুরি, পকেটে পয়সা দিয়ে কিনি এবং মাছ খাই। এখন আমাদের কাজ হচ্ছে মনিটরিং এর, কিছু কিছু মনিটরিং এর দায়িত্ব পালন করা, ওভারসি করাও না। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সাদরে আমন্ত্রণ জানাই, শ্রদ্ধা জানাই আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর মোহাম্মদ জৈনুল আবেদিন। আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই এবং আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা জনাব শামসুল চাই যে লাইভ ফিড, বিশেষ করে আমাদের ভোক্তা শ্রেণী যাদের একটু পারচেজিং ক্যাপাবিলিটি কম, তাদের জন্য আমরা মনে করি এখনো পাঙ্গাস, কই, এই সমস্ত মাছের অ্যাক্সেস তাদের বেশি এবং তারা বেশি ইন্টারেস্টিং। আপনি কিভাবে দেখেন? বিসেফের এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ। আমি আসলে মাছ উৎপাদনের সাথে জড়িত বহু বছর যাবত। যেহেতু আজকের আলোচনার বিষয়ে মাছের বাজার দর এবং মাছ চাষীদের উৎপাদন, আপনার সাউন্ডটা ভাই, আপনার সাউন্ডটা আরেকটু মনে হয় যে একটু বাড়াতে হবে। সাউন্ডটা ঠিকভাবে হচ্ছে না, রিফ্লেকশন হচ্ছে না, একটু কম আসছে। মনে হয় এখন ঠিক হবে। এখন ঠিক আছে? এখন সাউন্ড তো ফুল আমার। তো আমি এই মাছের বাজার দর জানিয়েই শুরু করতে চাই। যেমন আজকে এবং গতকালকের মাছের যে বাজার দর, পাঙ্গাস 1 কেজি যে সাইজ সেটা বিক্রি হচ্ছে আজকে এবং গতকালকে 75-76 টাকা কেজি, 1 কেজি পাঙ্গাস। তেলাপিয়া যেটা আপনার আধা কেজি 500 গ্রাম ওজন এক একটা, সেটা বিক্রি হচ্ছে 95-96 পার কেজি। যেটা 300 গ্রাম সেটা বিক্রি হচ্ছে 85-86। এটা কি আপনি বাজারের মানে রিটেল প্রাইস যেটা সেটা বলছেন নাকি ফার্ম গেট প্রাইস? না, আমি বলছি হোলসেল। এটা রিটেল প্রাইসটা আসলে বলা ডিফিকাল্ট। এটা ডিপেন্ড করে আসলে কমিউনিকেশন, মার্কেট, যেখানে চাহিদা বেশি সেখানে দাম একটু বেশি হয়, যেখানে পৌঁছাতে দাম খরচ বেশি হয় সেখানে একটু বেশি হয়। আমি বলছি হোলসেল মার্কেট ফার্ম গেট প্রাইস, কারণ আমরা আসলে ফার্ম গেট প্রাইসটাই বেশি জানি, কারণ আমরা ফার্ম গেট থেকে বিক্রি করে দিই। কই মাছ বিক্রি হচ্ছে 3,500 to 3,600 টাকা পার মন, মানে 90 টাকা 95 টাকা কেজি। যে কই মাছটা 7টা-8টা 1 কেজি হবে। শিং মাছ বিক্রি হচ্ছে আজকের রেট, সেটা হলো 30 টাকা কেজি। যে শিং মাছ সেটা বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। এটা আমি জানানোর উদ্দেশ্যটা আমার হলো, কেন আমি একটু আগে প্রসঙ্গটা তুলেছিলাম যে আসলে আমাদের ডেটা দরকার, কেন মাছের দাম এত কমে গেছে এবং শুধু দাম কম নয়, বিক্রি করা ডিফিকাল্ট। এখন আমি যদি আজকে 10 টন তেলাপিয়া বিক্রি করতে চাই, তো এটা কিন্তু আমার জন্য সত্যি ডিফিকাল্ট। ক্রেতা নাই,
যে হোলসেলার যে আমার কাছ থেকে নিয়ে যায় সে আমাকে বলবে যে এত মাছ একদিনে নেওয়া যাবে না। আচ্ছা, আপনি দিতে চাইলে দেন, আপনি টাকা পাবেন পরে। তার মানে বোঝা যায় যে চাহিদাটা কমে গেছে। না হলে এরকম হলো কেন? আমি আমার একটা ছোট্ট ঘটনা, তখন বোধহয় আরিফ ভাই ময়মনসিংহ এর ডিএফও সম্ভবত, যখন কই চাষ শুরু হয় ময়মনসিংহ, আমার মনে হয় আপনি তখন ময়মনসিংহ। প্রথম যখন আমি 30 সালে কই চাষ করি থাইল্যান্ড থেকে ব্রুট মাছ নিয়ে আসছি, আমি তখন ঢাকায় পাঠাই। পাঠানোর পরে 400 টাকা কেজি কই বিক্রি করি, এবং এত চাহিদা যে তখন কিন্তু আর দিতে পারিনি। তখন আমাদের প্রফিট পার্সেন্টেজ ছিল অনেক বেশি, বাজারে চাহিদা ছিল প্রচুর, কিন্তু উৎপাদন ছিল কম। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, যেটা হলো আমাদের ব্যাপক উৎপাদন, কিন্তু আমরা বাজারে বিক্রি করতে পারছি না। এই যে আমি যেটা বললাম, শিং মাছ 180 টাকা 90 টাকা কেজি, তেলাপিয়া মাছের প্রাইস বললাম, পাঙ্গাসের প্রাইস বললাম, অন্যান্য মাছের প্রাইসও আমার কাছে আছে। কোনো অবস্থাতেই কোনো প্রডিউসার মিলাতে পারবে না যে খাদ্যের দাম দিয়ে। যেমন আমি যদি বলি তেলাপিয়ার কথা, 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1.6 to 7 কেজি খাদ্য লাগবে, এর নিচে উৎপাদন করা সম্ভব না। কোনো খাদ্যের, তেলাপিয়ার খাদ্যের দাম 50 টাকার নিচে না। তাহলে তাহলে তো ক্যালকুলেশনটা খুব সহজ, যে 1 কেজি তেলাপিয়া উৎপাদন খরচ কত। আর বাজার মূল্যটা তো আমি বলেই দিচ্ছি যে আজকে কালকের বাজার মূল্য। তাহলে চাষিদের কিন্তু নো ওয়ে, চাষিরা কিন্তু এখন তাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, যেহেতু উৎপাদন করে ফেলছে, আর পুকুর একবার করে ফেলেছে, সে কিন্তু এই উৎপাদনটা বন্ধ করতে পারছে না আর কি। তো এই হলো বর্তমানের অবস্থা। তো এই জন্যই আমি প্রসঙ্গটা তুলেছিলাম যে আমাদের যদি রিয়েল স্ট্যাটিস্টিক্স থাকতো, যে আমাদের উৎপাদনকারী সংখ্যা, রিয়েল উৎপাদন কত, এবং কনজিউম করি আমরা কেমন, কত 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 কেজি মাছ আমরা প্রতিজন, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ঠিক আছে কিনা। যেমন মধ্যবিত্তরা মাছ খেতে পারে, নিম্ন মধ্যবিত্তরা মাছ টাচ করতে পারে না। কেউ হয়তো দিনে 100 গ্রাম মাছ খায়, কেউ হয়তো 7 দিনেও 100 গ্রাম মাছ খায় না। আমার মতে এই এই ধরনের কাজ, এবং যদি আমাদের ফার্মারদের অস্তিত্ব নিয়ে আমরা ভাবি, তাহলে এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের দরকার। আদারওয়াইজ পরিকল্পনা করা উইল বি ভেরি ডিফিকাল্ট। কারণ যে কই মাছ আমরা উৎপাদন করেছি 15-16 বছর আগে, এখন কিন্তু সেই যে আমরা যে 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 যেভাবে আমরা উৎপাদন করেছি, এখন সেইটার কিন্তু অনেক অ্যান্টিথেসিস তৈরি হয়ে গেছে। বিভিন্ন ভাবে হাই ডেন্সিটিতে উৎপাদন করতেছে, এবং মান অনেক খারাপ হয়ে গেছে। তো চাষিদের অস্তিত্ব নিয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে আর কি। এই জন্য আমি বলছিলাম যে আমাদের রিয়েল ডেটা দরকার, এবং এই ডেটা নিয়ে যে এজেন্সিগুলি কাজ করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত, যে আমাদের সঠিক উৎপাদন কত এবং চাহিদা কত। এটা যদি আমরা ডিটারমিন না করতে পারি, আমার মনে হয় যে চাষিদের অবস্থা খারাপ থেকে খারাপের তর হবে। এটা আমি বলতে চাই যে এইভাবে আমরা হয়তো করতে পারি। আমি আপাতত জানালাম যে মাছের বাজার দর কেমন, পরবর্তীতে হয়তো আমি আবার সংযুক্ত থাকবো এবং কথা বলবো। আপনি আনমিউট করে নিন। আমি একটু আমার অভিজ্ঞতাটা বলি। বাজারে আমি আমার যে বাসার কাছে যে বাজার, আগারগাঁও মেইন বাজার যেটা, জি, এখানে আমি গত 2-3 দিন আগে দেখেছি, এখানে পাঙ্গাস বিক্রি হচ্ছে আপনার 1 কেজি সাইজ, যেটা বললেন আপনার 1 কেজি সাইজ থেকে 1.5 কেজি সাইজ পর্যন্ত 120 থেকে 140 টাকার মধ্যে পার কেজি। কই মাছ আপনার বিক্রি হচ্ছে 130 টাকা, যেটা এই 10টায় হয়তো কেজি হবে, 8টা থেকে 10টায় কেজি 130 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। এবং পাঙ্গাসের যেটা ছোট সাইজ, সাধারণত 1 কেজির নিচে পাঙ্গাস খুব কম পাওয়া যায় বাজারে। 1 কেজি 900 গ্রাম এর নিচে চাহিদা কম বাজারে। এটার আবার দাম কম, এটার দাম আবার 110 টাকা, অল্প কিছু পাওয়া যায়। এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি একটু জনাব সাকিউল মিল্লাত মুর্শেদ আপনার কাছে একটু শুনতে চাইবো। এই যে বাজার দরের যে অবস্থা দেখলেন, ফার্ম গেট প্রাইস হচ্ছে পাঙ্গাসের দেখা যাচ্ছে 80 টাকার কম, 1-2 টাকা কম, এবং কই মাছের দেখা যাচ্ছে যে 90 টাকা। আমি কিছুদিন আগে
মুক্তাগাছা দেখে এসেছি, সেখানে 80 টাকা বিক্রি হয়। অর্থাৎ এই 80 থেকে আপনার 90 টাকার মধ্যে কিন্তু এটার প্রোডাকশন কস্ট যেটা সেটার সাথে সাযুজ্যপূর্ণ কিনা, এবং এই যে ঝুঁকির মধ্যে আমাদের প্রডিউসাররা পড়ছেন, এবং আমার কাছে এই মুহূর্তে এক্সাক্ট ডাটা নাই, কিন্তু আমার যে পারসেপশন, আমাদের ফার্মারদের সাথে আমি কথা বলি রেগুলার, বিভিন্ন জেলায় আমি কথা বলি, আমার ধারণা এর প্রোডাকশন গত এক সিজনে প্রায় 20-30% কমে গেছে কই মাছের প্রোডাকশন। এবং এই যে আগামী দিনগুলোতে এইভাবে যদি প্রোডাকশন কমতে থাকে, তাহলে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? যেমন একটা পারসেপশন আছে, যারা একটু উচ্চাভিলাষী প্ল্যানার, তারা বলেন যে আমাদের গরিব মানুষের তো মাছ খাইতে হইব, তো মাছ যদি খাইতে হয় তাহলে যত বাড়ে ততই তো লাভ, বাজার কমতে কমতে 100 টাকা কমে যাক না, তাতে আমাদের গরিবরা তো উপকৃত হবে। এখন এই যে উচ্চবিত্ত, আমি তাদেরকে উচ্চাভিলাষী প্ল্যানার বলি, যারা এইভাবে চিন্তা করেন, তারা আসলে এই বাজারটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, কোন দিকের মধ্যে নিয়ে গেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার বিবেচনায়, বিশেষ করে এই আমি গরিবের অ্যাক্সেস যে মাছগুলো, এগুলো আমি বিশেষ করে বলছি এই কারণে, আপনি বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্যের কথা যদি বলেন মাছের বিবেচনায়, তাহলে গরিবের অ্যাক্সেস হচ্ছে কই মাছ, গরিবের অ্যাক্সেস হচ্ছে পাঙ্গাস মাছ, গরিবের অ্যাক্সেস হচ্ছে সিলভার কাপ। এখন এই প্রোডাকশন গুলো যদি ঝুঁকের দিকে যেতে থাকে, তাহলে আগামী দিনে আপনার কি পারসেপশন বা আপনার কি প্রপোজিশন যে এইটা কোন দিকে যাচ্ছে, আসলে আমাদের নিয়ে যাচ্ছে কোন দিকে? প্রোডাকশন কি ফল করবে নাকি সাস্টেইন অবস্থায় থাকবে? যদি ফল করে তাহলে আমরা কি কি ঝুঁকির মুখে করতে পারি? আমি আপনার কথা শুনে, তারপরে আমাদের সম্মানীয় অধ্যাপক আছেন, আমাদের একাডেমিশিয়ান, আমাদের গবেষক প্রফেসর কাজী আহসান হাবিব, আমরা তার কাছে পরে যাব। জনাব সাকিউল মিল্লাত মুর্শিদ, আমার কথা কি শুনতে পেয়েছেন আপনি? জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য বা এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি ধন্য। আমি বিষয়টিকে স্যার একটু ভিন্নভাবে দেখতে চাই, সেটা হচ্ছে যে মাছের দাম হয়তো এবছর কমেছে, এটা সামনে কি হবে এই প্রেডিকশনের কথা যদি আমরা বলি, সেই জায়গায় ধরে নেওয়া যাক যে মাছের দাম বাড়বে না সামনে। আমার একটা অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি যে আপনি যদি স্যার 20 বছর আগে তেলাপিয়ার কথা ধরেন, যেটা আমাদের আলম ভাই যেটা বলছেন, আমরা 20 বছর আগে কিন্তু তেলাপিয়া 100-110 টাকা কেজি কিন্তু বিক্রি করেছি, কিন্তু তখন আমরা খাদ্যের দাম ছিল 13 টাকা বা 15 টাকা। আমরা 110 টাকা বা 80 টাকা 100 টাকা বিক্রি করেও কিন্তু আমাদের সমস্যা হয়নি, আমরা লাভ করেছি, ভালোই হয়েছে। আমি জাস্ট একটু ভিন্নভাবে দেখতে চাই জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যেই জুতাটা আজকে থেকে 10 বছর আগে 500 টাকায় কিনেছি, সেই জুতার দাম কিন্তু এখন 300 টাকা। তার মানে কিন্তু জুতা কোম্পানি কিন্তু লস করছে না। সো মাছের দাম কমেছে, এইটা হয়তো বাস্তবতা যে সামনে আরো দাম কমবে। এখন আমাদেরকে দাম বাড়ানো যাবে কিভাবে, সেটার চাইতেও যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদেরকে টিকে থাকতে হলে মাছের উৎপাদন খরচ কমাতে হবে। সেই জায়গাটা আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কিভাবে ইয়ে করি। কারণ আমরা যে ইন্ডিয়ান কার্প গুলো আমাদের দেশে পাওয়া যায়, আমাদের পাশের দেশ থেকে কিন্তু তার চেয়ে অনেক কম দামে সেগুলো আমাদের দেশে আসে। তার মানে কি, তারা প্রোডাকশন কস্টকে কমাতে পেরেছে, তারা অনেক কম কস্টে প্রোডাকশন দিতে পারতেছে বলেই কিন্তু সেগুলো আমাদের দেশে আসছে। অনেক পণ্যের মতোই এই ঘটনাগুলো করছে। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দাম হয়তো এটাই থাকবে, কারণ হচ্ছে প্রোডাকশন বাড়ছে, মানুষের ক্যাপাসিটি কমছে, প্রোডাকশন বাড়ছে, এটার বাস্তবতা এখনকার সময়। অনেক বেশি জায়গায় এখন মাছ চাষ হচ্ছে, অনেক বেশি ইন্টেন্সিভ ওয়েতে মাছ চাষ হচ্ছে, ডেনসিটিতে মাছ হচ্ছে, সুতরাং প্রোডাকশন বাড়ছে। আবার এই যে কোভিড বা অন্যান্য সিচুয়েশনের কারণে মানুষের ক্রয় ক্ষমতাও কমে যাচ্ছে, এটাও সত্য।
এখন আমাদেরকে যদি সার্ভাইভ করতে হয়, আমাদেরকে দেখতে হবে যে আমরা প্রোডাকশন কস্টটাকে কমাতে পারবো কিভাবে, অথবা এইটাকে ভ্যালু অ্যাডিশন করতে পারবো কিভাবে। আমি একটা যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের আসলে মাছের যে খাদ্য ফিড গুলো, সেইটার দাম হওয়া উচিত কিনা সেটাও কিন্তু একটা বিবেচনায় আনা উচিত। সরকারকে বোধহয় এই জায়গাটায় দেখা দরকার। মাছের দাম কমেছে, মাছের দাম চাইলেই বাড়াতে পারবো না, কিন্তু ফিডের দাম যেটা আছে সেইটাকে একটা রেশনাল জায়গায় আনা, অথবা ফিডের যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলোকে যদি কমিয়ে যদি আমরা প্রোডাকশন কস্টটাকে কমিয়ে আনতে পারি, সেটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে আমাদের প্রোডাকশন মেথোডোলজি হয়তো কিছু পরিবর্তন আনতে হবে, যেটা বাদল ভাই বললেন যে আমাদের তেলাপিয়া 1 কেজি তেলাপিয়া করতে আমাদেরকে 1 কেজি 600 গ্রাম খাদ্য লাগে। সো এই যে ফিড বেসড যেটা আমরা ইন্টেন্সিভ কালচার যেটা করি, পন্ড বেসড যে জায়গাটা করি, আমার একটা ধারণা যে আগামী কয়েক বছরে এই পন্ড কালচারটা থ্রেটেন্ড হয়ে যাবে। কারণ হচ্ছে এখন অন্যান্য প্রযুক্তিতে এর চাইতে কম, মানে সেমি ইন্টেন্সিভ কালচার যেগুলো হচ্ছে সেগুলোতে প্রোডাকশন কস্ট পন্ড কালচারের চাইতে অনেক কম। যেমন আমি আমার ফ্ল্যাট প্লেন প্রোডাকশনের কথা যদি বলি, দাউদকান্দিতে কিন্তু আমরা যে মাছের উৎপাদন করেছি তাতে আমরা হয়তো এবার খুবই স্লিম মার্জিনে আমরা আমাদের প্রোডাকশনকে সেল করতে হচ্ছে, বাট উই আর নট লুজিং ইট। এটার কারণটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ওই 1 কেজি মাছ উৎপাদন করতে 1 কেজি 600 গ্রাম খাওয়া আমরা খাওয়াই না। আমরা হয়তো 1 কেজি মাছ উৎপাদন করতে 1 কেজি খাওয়াই, বা তার চেয়ে কম খাওয়াই, এবং বাকিটা ন্যাচারালি যেটা হয় সেই ন্যাচারাল ফিডের উপর আমাদের একটা আসে, প্রোডাক্টিভিটিটা ডিপেন্ড করে। সো এই যে ফ্ল্যাট প্লেন বেড যে ফিশ কালচার, এটা কিন্তু সামনে হয়তো আরো এক্সটেনশন হবে, কারণ আমরা এখন পর্যন্ত 1% ফ্ল্যাট প্লেন কেউ কাজে লাগাতে পারিনি। সুতরাং বাংলাদেশে 2.8 মিলিয়ন হেক্টর ফ্ল্যাট প্লেনের যদি 10-20% যদি ফিশ প্রোডাকশনে চলে আসে, তাহলে এই যে ফিড মানে ইন্টেন্সিভ ফিড বেসড কালচার যেটা আছে, পন্ড কালচার যেগুলো আছে, দ্যাট উড নট সার্ভাইভ আমার কাছে মনে হয়। আমাদের যেমন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওপেন ওয়াটার ফিশারিজ, আমাদের জন্য যারা আমরা সেমি ইন্টেন্সিভ করি তাদের জন্য একটা বড় কম্পিটিটর তারা। আমি মনে করি পন্ড কালচারের একটা বড় কম্পিটিটর হচ্ছে এই যারা সেমি ইন্টেন্সিভ কালচার করি বা ফ্ল্যাট প্লেন অ্যাকোয়াকালচার করি, এদের একটা বড় আছে। আমরা এই বিষয়গুলো আমাদেরকে বোধহয় একটু চিন্তা করা দরকার। আর দ্বিতীয় যেটা হচ্ছে, প্রোডাকশন যেহেতু বাড়ছে, আমরা কনভেনশনাল কনজাম্পশনের উপরে যদি ডিপেন্ড করি তাহলে মার্কেট তো স্যাচুরেটেড হবে। সুতরাং সামহাউ আমাদেরকে উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড যে আমাদের ভ্যালু এডিশনের জায়গাগুলো কোথায়। ওই জায়গায় একটু পরে যে আপনি এইখানে আপনাকে একটু থামাই, একটু সময় নেই। আপনি দুইটা ইন্ডিকেশন আপনার আলোচনা থেকে আমি পেয়েছি। একটা ইন্ডিকেশন হচ্ছে যে আমি এই জায়গাটাই আসলে যেতে চেয়েছিলাম, প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায়। আপনি মৎস্য খাদ্যের মূল্যের কথা আপনি প্রাসঙ্গিক ভাবে এনেছেন, নাম্বার 1। আরেকটা পলিসি ডাইরেক্টিভস আপনার আলোচনা থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল নো হাউ আমাদের কি অল্টারনেট চয়েস আছে কিনা টিপিক্যাল পন্ড প্রোডাকশনের বাইরে। এই দুইটার মধ্যে আপাতত আমি একটু থাকতে চাই। আপনাকে আমি একটু ইনপুট দেই। বাংলাদেশে আপনারা ভালো বলতে পারবেন, বাদল ভাই ভালো বলতে পারবেন, আমাদের যে খাদ্যের যে প্রোডাকশন হয় তাতে ম্যাক্সিমাম কিন্তু প্রোটিন কস্ট, প্রোটিন সোর্সেই ব্যয় হয়। এখানে ফ্যাটের মূল্যটা খুব একটা বিবেচ্য বিষয় না, এবং বাংলাদেশের প্রোটিন সোর্স কিন্তু এখনো ইম্পোর্টেড সোর্সের উপরে নির্ভরশীল, এবং আমাদের দেশীয় সাপ্লাই হচ্ছে ভুট্টার থেকে। আপনাকে আমি একটা ইনফরমেশন দিই, সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরও শোনার জন্য। কমেন্টটা আপনি বলবেন জনাব সাকিউল মিল্লাত মুর্শেদ, আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি। 2015 সালে বাংলাদেশের সর্বোচ্চ একটা কমিটি আছে, মৎস্য এবং চিংড়ি বিষয়ক জাতীয় কমিটি। এটার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে। এই কমিটির একটা মিটিং করতে আমরা সক্ষম হই 2015 সালে, আমি তখন দায়িত্বে ছিলাম। এবং এখানে আমার স্পষ্টভাবে মনে আছে একটা ডিসিশন ছিল, আমরা এটা নিয়ে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের দেশের মাছের যে খাদ্য সেইটার যদি
উৎপাদন খরচ কমাতে হয়, তাহলে আমাদের প্রোটিন সোর্স, লোকাল প্রোটিন সোর্স বাড়াতে হবে। আমরা ভিয়েতনামের উদাহরণ দিয়েছিলাম, সয়া মিলের কথা বলেছিলাম। তখন তিনি একটা নির্দেশ দিয়েছিলেন, যেটা লেখা আছে আপনার এই 2015 সালের সিদ্ধান্তে। এটা অ্যাসোসিয়েশন, আপনারা যারা সম্মানিত মালিক আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা এটা এক্সপ্লয়েট করতে পারে। তিনি সুনির্দিষ্টভাবে কৃষি মন্ত্রণালয়কে বলেছেন যে আমাদের দেশে ভুট্টা এবং সয়াবিনের আবাদ বাড়াতে হবে, টু মিনিমাইজ দ্য কস্ট অফ প্রোডাকশন ইন একুয়াকালচার। এখন এই যে দেখেন 15 সালের পরে আমার জানা মতে ভুট্টার কিন্তু এক্সপানশন কিছুটা হয়েছে, ভুট্টার প্রোডাকশন কিন্তু দেশে কিছুটা বেড়েছে, কিন্তু সয়াবিনের কি অবস্থা? এটা আমাদের মাননীয় সভাপতি মনে হয় ইনপুট দিতে পারেন, এবং আপনাদের জানা থাকলে আপনারাও ইনপুট দিতে পারেন। আমাদের তো আমার জানা মতে সয়াবিনের তো তেমন একটা ইমপ্রুভমেন্ট হয় নাই। এখন আপনি কস্ট অফ প্রোডাকশন কিভাবে কমাবেন? ইন্টারন্যাশনালি ইম্পোর্টেড প্রোডাক্টের সবগুলারই হাই কস্ট, এবং সেটা ম্যাক্সিমামই ইউরোপিয়ান কমিউনিটি থেকে আসে, এবং তাদের লোকাল প্রোডাকশন বলেন, মার্কেটিং বলেন, যে কোনো কারণে হয় লোকাল প্রাইসই তাদের বেড়ে গেছে, এবং সেটা তো তারা কম মূল্যে আমাদের কাছে এক্সপোর্ট করবেন। সরকার কিন্তু এখানে ট্যাক্স ফ্রি করে দিয়েছে। ইম্পোর্টেড প্রোটিন কনসেন্ট্রেট বলেন বা আপনার ভুট্টা, গোয়ার মিল, এগুলা যদি বাইরে থেকে আসে, এগুলোর জন্য কিন্তু শুল্ক একেবারে মকুব করে দেওয়া হয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা বলি, আমি শেষ করবো, এরপরে আপনার মতামতটা দিই। দ্বিতীয় দিকটা হচ্ছে ফিয়াব হচ্ছে কন্ট্রোলিং অথরিটি অফ আপনার ফিড ইন ফিশ, এটা কন্ট্রোল করার জন্য। ফিয়াবের নেতৃবৃন্দের একজনের কাছে আমি প্রশ্ন করেছিলাম, আমি নাম বলতে চাই না, যে এই যে সরকার শুল্ক হ্রাস করলো, আমরা হিসাব করে দেখেছি অন্তত 50 পয়সা কেজি প্রতি দাম কমানো সম্ভব। উনি আমার সাথে একমত পোষণ করলেন এবং বললেন যে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, এবার আশা করছি যে আমরা কেজি প্রতি 50 পয়সার মতো দাম আমরা কমিয়ে দিতে পারবো। আনফরচুনেটলি আজ পর্যন্ত এটার কোনো প্রতিফলন দেখা যায় নাই, বরং আরো দাম আরো বেড়েছে। এখন এই দুইটা প্রেক্ষিত যদি আপনি মাথায় নেন, তাহলে আপনি কি কি ইন্টারভেনশন সাজেস্ট করেন যে আমরা মাছের কস্ট অফ প্রোডাকশন কমাইতে পারি? কি করবেন আপনি? আপনাকে যদি দায়িত্বটা দেওয়া হয়, জনাব সাকিউল মিল্লাত মুর্শিদ। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ঠিক মতো কাজ করা দরকার। কারণ হচ্ছে যে আপনি যে এখানে 50 পয়সা কমাতে চাচ্ছেন, গত 2 মাসে আমি শামসুল আলম ভাই আমার সাথে একটু ইয়ে করেন, কারেক্ট করে দিন যদি আমি ভুল বলি, গত 2-3 মাসে বোধহয় আমাদের কেজি প্রতি 3 টাকার উপরে দাম বেড়েছে, মানে ফিডের দাম। মানে এটা আসলে তারা কোনো কিছুকে ডিপেন্ড করছে না, তারা যারা ইয়ে করছে এটা মনোপলি, তারা এটাকে রেগুলেট করছে যারা প্রডিউসার, এবং তাদের ইচ্ছা মতো এটাকে দাম বাড়াচ্ছে কমাচ্ছে। এটার সাথে আসলে অনেক কিছুরই কোনো সম্পর্ক খুঁজে পাওয়া ডিফিকাল্ট। এটা হচ্ছে আমার একটা জায়গা। সুতরাং এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে কাজ করতে হবে, শুধুমাত্র দামের জন্য না, এই ফিডের মানের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় রকমের সমস্যা আছে। সুতরাং দাম এবং মান এই দুটোকে নির্ধারণ করার জন্য বোধহয় আমাদের জাতীয় পর্যায়ে সরকারিভাবে কাজ করা দরকার। একই সাথে আপনি যেহেতু বলেছেন যে আর কি ইন্টারভেনশন দরকার, আমার ধারণা, মানে আমার নিজের একটা গাট ফিলিংস, আমার কাজী এহসান হাবিব আছেন এখানে, আলম ভাইও আছেন, আমরা সবাই হয়তো তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। বাংলাদেশে এই সেক্টরগুলোতে গবেষণা নাই কোনো, এবং গবেষণার জন্য বাংলাদেশে ধরেন আমরা যদি বলি বাড়ি, বিএফআরআই, এগুলোতে কিন্তু সরকারি একটা ফান্ড আছে গবেষণার, তারা সেই ফান্ডটা পায়। এই ইনস্টিটিউট গুলোর বাইরে একটা চ্যানেল তৈরি করা হয়েছিল, কৃষি গবেষণা ফাউন্ডেশন, যেগুলো এই মেইন স্ট্রিম ইনস্টিটিউট গুলোতে গবেষণা হবে না, বা প্রাইভেট সেক্টর যারা আছে, আমরা বাদল ভাই, আমরা যারা আছি, তারা যারা এই সেক্টরে কাজ করি, আমাদের মতো মানুষের মানে প্রয়োজন অনুযায়ী গবেষণা করার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল কৃষি গবেষণা ফাউন্ডেশন। কিন্তু আপনি যদি দেখেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের যে সাপোর্ট গুলো আছে, সেগুলো কিন্তু তারা সেই মৌলিক, মানে সেই আমি বলি একাডেমিক গবেষণাতে কিন্তু আবার সেই ইউনিভার্সিটি এবং সরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। তারা কিন্তু প্রাইভেট সেক্টরকে এনকারেজ করে না, কোনোভাবেই করে না। 2 নাম্বার হচ্ছে তারা শুধুমাত্র ভ্যারাইটাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু কাজ করে, মার্কেট রিসার্চের উপরে কিন্তু তাদের কোনো আগ্রহ নাই, পলিসি রিসার্চের উপরে কোনো আগ্রহ নাই।
সুতরাং বাংলাদেশের মতো এমন একটা জায়গায়, কৃষি নির্ভর একটা জায়গাতে, কৃষি খাতে কিন্তু এই যে মার্কেট বা আমাদের যে প্রোডাক্টের যে প্রাইসিং, এইসব জায়গায় যে গবেষণাগুলো হওয়া দরকার, সেই গবেষণাকে সাপোর্ট করার জন্য কোনো মেকানিজম নাই এবং কোনো সাপোর্ট সিস্টেম নাই। যেটা ছিল সেটাকে ন্যারো ডাউন করা হয়েছে এবং সেটাকে সেই সরকারিকরণ করার মধ্যে দিয়ে এটাকে মানে আরো লিমিটেড করা হয়েছে। আমি সরি টু সে দিস, বিকজ দিস ইজ দ্য ভেরি বেসিক নিড রাইট নাও। কারণ আমাদের মাছের জাতের কিন্তু অভাব নাই, অন্যান্য সবকিছুতেই কিন্তু আমরা গিয়েছি। আমাদের এখন যেটা দরকার যে সেটা হচ্ছে যে কম দামে ফিড কিভাবে তৈরি করা যায়, মিষ্টি কুমড়া কি ফিডে ইউজ করা যায় কিনা সেটা দেখা যেতে পারে, কারণ আমাদের এরকম প্রচুর মিষ্টি কুমড়া উৎপাদন হয়। মানে এই যে জিনিসগুলো, আমরা কোন কোন জায়গায় যেতে পারি, অল্টারনেটিভ চয়েস গুলো কি আছে আমাদের। আমাদের যেহেতু বিএমবি এখন আর ব্যবহার করা হয় না, আর সেখানে আমরা অন্য কোন কোন জিনিসগুলাকে কাজে লাগাতে পারি। আমাদের যে মাছের কম দাম, সেটাকে আমরা ড্রাই ফিশ করে আমরা ফিশ মিলে যেতে পারি কিনা, এই যে জায়গাগুলো, এগুলার যে বিভিন্ন ধরনের গবেষণা দরকার এবং মার্কেট প্রাইসিং এর উপরে অথবা কমোডিটি মার্কেটের জন্য কোনো রিসার্চ দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো সাপোর্ট সিস্টেম নাই। তো আমি মনে করি যে এই জায়গাটাতে একটা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে, সরকারি ফ্রেমওয়ার্কটাকে আরো বেশি কার্যকরী করা দরকার, দাম এবং মান এটাকে চেক দেওয়ার জন্য। একই সাথে এখন নিড বেস যে গবেষণাগুলো দরকার, সেখানে আরো বেশি সরকারি সহযোগিতা দরকার। এবং এই গবেষণার ক্ষেত্রে যারা প্র্যাকটিশনার আছে, একাডেমিক্স যারা আছে তারা তো গবেষণা করবেনই, কিন্তু একই সাথে যারা প্র্যাকটিশনার আছে, যারা মার্কেট প্লেয়ার আছে, তাদের প্রয়োজন অনুযায়ী গবেষণাগুলো যাতে হয় সেই ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাকিউল মিল্লাত মুর্শেদ। আমরা সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমরা দর্শকদের কিছু মতামতের উপর একটু নজর দিতে চাই। আমাদের জনাব শাকিল আহমেদ, আমরা স্ক্রিনে সবাই দেখেছি, অনেক লম্বা একটা কমেন্ট করেছেন। উনি বিভিন্ন মাসের এফসিআর দেখিয়ে তার মূল্য যেটা আমরা বলেছিলাম তার কাছাকাছি। জনাব সাইফুল আজম খান বলেছেন, আমিষের সোর্স কি বেড়ে গেছে নাকি ভেজিটেরিয়ানের সংখ্যা বেড়ে গেছে? এইটা নিয়ে হয়তো গবেষণা সেরকম আছে বলে আমার জানা নাই। মাথাপিছু মাছ গ্রহণ করার পরিমাণ কি কমে গেছে নাকি আমাদের ক্রয় ক্ষমতা কমে গেছে? এটা জনাব সাইফুল আজম খান প্রশ্ন করেছেন। ইকবাল আহমেদ সাহেব মন্তব্য করেছেন, জলাশয়ের পানি, খাদ্য পচন, অ্যান্টিবায়োটিক দূষণে মাছ নিরাপদ হবে কখনই? উনি কাব্য করে বলে থাকেন, প্রায় আমরা দেখি, অত্যন্ত সুন্দর কমেন্ট করেন। আজকে যদিও আলোচনাটা আমরা মাছের দূষণ নিয়ে করছি না, কিন্তু আমি মনে হয় এইটুকু আশ্বস্ত করতে চাই শুধু দর্শক শ্রোতা আপনাদের, বাংলাদেশে ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যান বলে একটা মেকানিজম কাজ করে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর খুবই ভালো কাজ করে। এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। আমাদের প্রায় 1300 থেকে 1500 মতো স্যাম্পল নেওয়া হয় সারা বাংলাদেশের বিভিন্ন পুকুর থেকে, এবং এটা একটা প্ল্যান, সুনির্দিষ্ট প্ল্যানের ভিতর দিয়ে ইন্সপেক্টররা কালেক্ট করেন, এবং যে কালেকশন গুলা হয় সেটা কোড নাম্বার দিয়ে রাখা হয়। কোন সোর্সের থেকে আসছে সেটা যারা এক্সামাইন করেন আমাদের ল্যাবরেটরিতে তারা জানেন না, যার ফলে এখানে বায়াসনেসের সম্ভাবনা খুবই কম থাকে। এবং আমরা খুবই ইতিবাচক ভাবে দেখেছি যে নন কমপ্লায়েন্স খুব কমে গেছে। এবং 13, 14, 15, 16 সালের হিসাব যদি আপনি দেখেন ডফে, এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, এটা একসময় 40% মতো নন কমপ্লায়েন্স ছিল, সেটা কমে কমে বিলো 5% চলে গেছে। কাজেই নিরাপদ মাছ কিন্তু এখনো আমাদের দেশে যা প্রোডাকশন হয়, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, এখনো এইটা পার্সেন্টেজের বিবেচনায় যথেষ্ট নিরাপদ, এবং এটা নিয়ে খুব বেশি একটা সংশয়ের কারণ আছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে। জিয়াউল হক বাবলু বলেছেন, বার্ক প্রাইভেট গবেষণায় উদ্যোগ নিতে পারে। মুস্তফা আসাদুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশে মৎস্য খাদ্যের গুণগত মান নিম্ন হলেও দাম বেশি হয় খামার ও উদ্যোক্তার লোকসান গুনছে প্রতিনিয়ত। এ বিষয়ে সরকার কিছু করলে উৎপাদন রেকর্ড সৃষ্টিকারী কৃষকদের স্বস্তি পেত। এরকম অনেকগুলা সুন্দর সুন্দর কমেন্ট আমরা পেয়েছি। আমরা এই কমেন্টগুলো সহ জনাব সাকিউল মিল্লাতের যে অভিমত, যে আমাদের যে গবেষণার ক্ষেত্রটা দেখেন, হালদা নিয়ে এত গবেষণা, আপনি যদি এটার ইকোনমিক ভ্যালু জিজ্ঞেস করেন
বলেন তো বাংলাদেশে কয়টা গবেষণা হয়েছে, এটার সোশ্যাল আসপেক্ট নিয়ে কতগুলা কাজ হয়েছে, আমার থেকে আমাদের সম্মানীয় অধ্যাপকরা ভালো বলতে পারবেন। এই যে ডাইমেনশন, আপনার গবেষণার ডাইমেনশন গুলা কিন্তু একটু আমাদের চিন্তা করা প্রয়োজন। গতানুগতিক গবেষণা শুধু না করে এই মাছের টেকনিক্যাল গবেষণার পাশাপাশি এটার যে সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ গুলা, এখানে কনজিউমার চয়েস, এখানে গরিব মানুষের খাদ্যের যে আপনার অ্যাক্সেস, সেটার বাজার মূল্য, এই বিষয়গুলা কিভাবে আসতে পারে এবং আগামী দিনের গবেষণা কোন দিকে যাওয়া উচিত বলে আপনি এই যে আজকের যে আলোচনা হচ্ছে এটার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো কি ভূমিকা রাখতে পারে, বিএফআরআই নামে সরকারের একটা প্রতিষ্ঠান আছে, তারা কি করতে পারে? কারণ বাংলাদেশে এই ডিমান্ড লেড গবেষণা আসলেই কিন্তু খুব কম, এবং ফিশারিজে তো আসলে গবেষণার টাকাই বলতে গেলে কি বলে আমাদের যে ক্রপ সেক্টরের সাথে যদি আপনি তুলনা দেন, এটা নিতান্তই একেবারেই অপ্রতুল। এই বিষয়ে আমরা একটু শুনবো আমাদের সম্মানীয় গবেষক প্রফেসর কাজী আহসান হাবিব, দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং উনি একজন উন্নত মানের গবেষক। বাংলাদেশের যে চলমান যারা লিডারশিপ কোয়ালিটি নিয়ে যারা কাজ করেন আমরা এপ্রিসিয়েট করতে চাই। উনি ইভেন শুধু ইনল্যান্ডে না, মেরিন গবেষণায় কিন্তু উনি চমকপ্রদ সাফল্য দেখিয়েছেন। প্রফেসর কাজী আহসান হাবিব, এই গবেষণার আগামী দিন নিয়ে আপনি যদি একটু মন্তব্য করেন। একটু আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে আপনার মাইক। হ্যাঁ, ধন্যবাদ বিসেফ ফাউন্ডেশনকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা দর্শকবৃন্দ যারা দেখছেন এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আসলে খুব সুন্দর আলোচনা চলছে এবং বাস্তবতার নিরিখে এখন যেই জায়গাটা আসলে মাছ চাষে আলোচনার বিষয়, আজকের ঠিক আলোচনার বিষয়টা সেটি। এখন আমাদের এখানে অনেক বড় বড় লোকজন আছেন, বিশেষ করে মাছ চাষে সম্পৃক্ত মোর্শেদ ভাই, শামসুল আলম বাদল ভাই, তারা তো এক নামে পরিচিত। তারা আসলে ফিল্ডের যে বিষয়টা তুলে এনেছেন এটা এখন বর্তমানে খুবই আলোচনার বিষয়, এবং ফার্মার কিন্তু এই সমস্যাটা, এই যে মাছের দামটা পাচ্ছে না, আমরা আমাদের হয়তো উনাদের মতো এত ফিল্ডে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রকল্পের কাজে বা চাষের কাজে অথবা মাঝে মাঝে আমাদের যতটুকু ইন্টারাকশন হয়, সব ফার্মারেরই একই কথা যে দাম কমে যাচ্ছে, কি করি, দাম পাচ্ছি না, এই ছাড়ছি, কোন রকম পুকুর কেটে ফেলছি, এখন তো ফিরে আসতে পারছি না। তো আসলে অনেকগুলো সুন্দর সাজেশন এসেছে, তো আমি সেই সাজেশন সেগুলো আমি খুব একটা বেশি রিপিট করব না। তারপরেও দু একটি কথা, আমি ফিডের দিকটা একটু পরে আসছি, যে আমাদের যে চাষের যে উৎপাদন খরচ, এই খরচগুলো এখন আমাদের চাষের বাজারে দেখছি নানা রকম বিভিন্ন ধরনের কেমিক্যাল, নানা রকম উপাদান নিয়ে কোম্পানি হাজির হয়েছে। এখন আমি অনেক ফার্মারের সাথে কথা বলছি, বললো যে আমার একটু সমস্যা বা এই হচ্ছে, আমি তো এটা দেওয়া শুরু করছি উৎপাদন বাড়ানোর জন্য, ওই যে বায়াসড হয়ে। এখন আমাদের দরকার হচ্ছে যে এই যে উৎপাদনের যে কষ্টের যে জায়গাগুলা, এগুলো আসলে আমার দরকার কিনা, আমার যে কেমিক্যাল বা আদার্স যেসব প্রোবায়োটিক্স আমি দরকার আছে, কিন্তু যে পরিমাণে আছে সেটা, এই যে একটু পরিমাণও যদি বাড়ে, আলটিমেটলি কিন্তু সেখানে উৎপাদন খরচ বেড়ে যায়। তো এই জায়গাগুলো আসলে গবেষণা করা দরকার। আমরা এনে যেমন বাইরে থেকে আসছে বিভিন্ন কেমিক্যাল প্রোবায়োটিক্স, বলছে যে ওটা বাইরের যেই লেখা আছে যে এতটুকু ইউজ করা দরকার, সেটাই ফার্মার শুরু করে দেয়, কিন্তু আমার দেশে ঢুকে কিন্তু আর এইটাকে আমার দেশের প্রেক্ষাপটে আমার মাছের সাথে আসলে দরকার কিনা, এই জায়গায় আমার মনে হয় যে একটা রিসার্চের আলাদা একটা জায়গা করা দরকার, এবং সেটা হবে স্পেশাল। মনে করেন আছে না যে কোয়ারেন্টাইন যেমন একটা জায়গায়, এই জায়গায় যে ঠিক আছে একটা আসছে, আপনি এই প্রোডাক্টের আপনি পাবেন, অনুমোদন পাবেন, আমরা একটি বছর দেখব। আমার গবেষক, এফআরআই গবেষক আছে, বিশ্ববিদ্যালয়ের গবেষক আছে, তারা দেখে যে এটা ঠিক আছে, এটা কাজ করছে। অহেতুক এইগুলো দিয়ে এই ধরনের কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটছে, সেটা একটা উৎপাদন খরচের জায়গা। আরেকটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে মাছগুলো যে আমরা যে চাষের মাছ করছি, আমাদের চাষের মাছের কয়েকটি জাতে আমরা সীমাবদ্ধ আছি। আমার মনে হয় যে একটু বৈচিত্র্য বাড়ানো যায় কিনা। যেমন খুব আশাপ্রদ খবর, আমি খুবই ভালো লাগছে যে দাতিনা মাছের পুনঃ উৎপাদনের সক্ষমতা অর্জন করছে, কিন্তু আমরা কোরাল মাছ নিয়ে দীর্ঘদিন চাষ করতে পারছি না, অন্যান্যদের সহজেই পারছে, আমরা এখনো অ্যাডাপ্ট করতে পারি না। দাতিনা মাছের যদি অলরেডি পুনঃ উৎপাদন করছে, এরকম
আমরা কোস্টাল বেল্টের এই কোস্টের মাছগুলার কিছু মাছ যদি আমরা ভেরিয়েশন নিয়ে আসতে পারি, তখন কিন্তু অন্য একটা মাছ প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার সুযোগ নেই, তখন একটু ব্যালেন্স আসবে। কিন্তু এই ব্যালেন্সের জায়গাটা কিন্তু গবেষণাটা বাড়াতে হবে। ফিশারিজ সেক্টরে আরিফ আজাদ স্যার বলেছেন যে ফিশারিজ সেক্টরে এটা ঠিক যে পরিমাণ গবেষণা এগ্রিকালচারে ফিশারিজ সেক্টরে অত পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করা হয় না। তারপরেও আমাদের এখন নিড বেসড মানে আমাদের গবেষণা দরকার। আমাদের মৌলিক গবেষণা অবশ্যই লাগবে, মৌলিক গবেষণার বেসটাই কিন্তু আবার অ্যাপ্লাইডে ঢুকে পরবর্তী এখানের ইনফরমেশনটা, কিন্তু একই সাথে আমাদের নিড বেসড গুলো রাখতে লাগবে, যে আমাদের বৈচিত্র্য আনার জন্য আর কোন কোন মাছগুলো উপযুক্ততা আছে, হ্যাঁ আমরা পারি হয়তোবা সেটা আমরা কিভাবে চাষের আওতায় নিতে পারি, পোনা প্রোডাকশন করতে পারি। আবার ফিডের কথা এসছে, যেমন ফিডের এই জায়গায় গবেষণাটা দরকার। আমাদের যে আমি মনে করি যে আমাদের যে এখন প্রোটিনের উপর ডিপেন্ড করে মাছের খাদ্যের পরিমাণ, এখন সে টোটাল প্রোটিনটা আসছে কিন্তু আপনার আমাদের এনিমেল প্রোটিন থেকে, তাই না, ফিশ ফিড বা আদার্স প্রোটিন কনসেন্ট্রেট, কিন্তু প্ল্যান্ট বেসড প্রোটিন কে কিভাবে এটাকে কি বলবো পাচ্যতা বাড়িয়ে মাছকে কিভাবে সেটাকে মাছ যদি আমরা নিয়ে আসতে পারতাম মাছের খাদ্যে, তাইলে এটা একটা বড় গুণ হতো। যেমন বিদেশে কিছু কিছু কাজ হয় সরাসরি মাছে না হলেও আমি অনেক জায়গায় দেখেছি, এটা নিয়ে আমিও মাঝে মাঝে এখন চিন্তা করছি যে যেমন হয়তো কোনো একটা প্ল্যান্টের পাতা বা কোনো একটা প্ল্যান্টের এটাকে আমরা যদি এনজাইমেটিক প্রক্রিয়ায় এইটার যে উপাদান, এটার যে সেলুয়াল অথবা অন্যভাবে এটাকে ভেঙে, যেমন আপনি কথা যদি এটা হয়তোবা সরাসরি হবে না, যেমন আপনার প্লাস্টিক তৈরি করছে না আমাদের ইয়ের থেকে, যে পাটের থেকে কি করেছে ওখানে আরেকটা উপাদান দিয়েছে, ওটা প্লাস্টিকের মতো হয়ে গেছে। ঠিক এরকম আমরা যদি এই জায়গাগুলোতে গবেষণা করে আমরা যদি প্রোটিন বেসড মানে প্রোটিনকে মাছের পাচ্যতা কিভাবে বাড়ানো যায়, ডাইজেস্টিবিলিটি, সেই জায়গায় গবেষণা করে এনজাইমেটিক প্রক্রিয়ায় এগুলো হচ্ছে অ্যাপ্লাইড নিড বেসড। তো এই জায়গাটা কিন্তু আমাদের অনেক কাজ করার আছে, আমরা এই জায়গাটা আমাদের মনে হয় কাজ করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে গবেষণাগুলো যেমন কেজিএফ এর কথা এসছে, কেজিএফ অনেক সুন্দর সুন্দর গবেষণা দিচ্ছে, অ্যাপ্লাইড দিচ্ছে। আরেকটা হতে পারে যে আমরা একটা টিম করা যেতে পারে দেশে, যে রিসার্চার আপনার ফিল্ডে যারা কাজ করে বাদল ভাই বা মোর্শেদ ভাইদের মতো যারা ডফে আছে, একটা টিম করে আমাদের এই সময় আমাদের কোন কোন জায়গার গবেষণাটা দরকার, আমরা যদি 5টা-3টা টপিক ঠিক করি, যেমন খাদ্য, এই আমরা ওপেন বলতে পারি যে খাদ্যের দাম কমানো, খাদ্যের পাচ্যতা বাড়ানোর জন্য কে আপনারা প্রজেক্ট সাবমিট করেন, তখন কিন্তু সাথে সাথে ওই জায়গাটায় আমরা এইভাবে আমাদের প্রতি 2-3 বছর 5 বছর পর পর একটা নিড নির্ধারণ করে ওই জায়গাটায় আমরা যদি করি, আমার মনে হয় অনেক গবেষক শুধু খাদ্যের দামটা কমানো, দরকার হলে উনি যিনি কনসেপ্ট দিবেন হয়তো তার ধারণা আছে, হয়তো যারা দিবেন তারা মনে করছেন তার পর্যাপ্ত ব্যাকগ্রাউন্ডের অভাব আছে, তার সাথে আরেকজনকে ট্যাগ করে দিয়ে ফিল্ডে আবার গেলে কি হবে, ফিল্ডের মানুষকে ট্যাগ করে দিয়ে এইভাবে করে আমাদের এই মৎস্য সেক্টরে, যেটা এগ্রিকালচার সেক্টরে বেশ অনেক আগ থেকে হচ্ছে, এখন হচ্ছে মৎস্য সেক্টরে শুরু হয়েছে, বাট এই জায়গাগুলোতে করে আমরা যদি এই ধরনের ইনভেস্টমেন্ট এই নিড বেসড গুলো মানে আপনার রিসার্চ গুলোকে ঠিক করতে পারি, যে ঠিক আছে তাইলে বা মাছের বৈচিত্র্য আমার জন্য কোন কোন মাছ এই জায়গায়, সেখানে একজন হ্যাচারি ওনার বা বাদল ভাইদের মতো একজনকে ট্যাগ করে যে নতুন একটা মাছকে আমরা কালচারে নিয়ে আসতে চাই, উনি থাকবে, রিসার্চার থাকবে, ভার্সিটির হয়তো কোনো বিডার থাকলো, এভারেজ থাকলো, একটা ট্যাগ করে আপনাকে 2 বছরের, যেমন আমাদের মুসলিম যেমন ফিরে আনছে, এটা তো একটা পুরানো এরকম, আমরা নতুন মাছকে এইভাবে আমার টিমে ট্যাগ করে দিয়ে আমাদের ঠিক করে আমরা যদি এই জায়গাগুলোতে একটু কাজ করতে পারি, একটু প্রপার প্ল্যানিং এ যদি আমরা গবেষণাগুলোকে দিতে পারি এবং আমরা গবেষণা আহ্বান করতে পারি, আমার মনে হয় যে ভালো ভালো অনেক ভালো গবেষক আছে, অনেক সময় ফান্ডের অভাবে বা অনেক চিন্তা চেতনার অ্যাপ্লিকেশন করতে পারে না, তো নিড গুলো করে আমরা আহ্বান করলে আমরা ভালো ইনশাল্লাহ ভালো একটা প্রোডাকশন পাবো। আর একটা বিষয় আমার মাথা হঠাৎ মনে পড়লো, যেমন আমরা বায়োফ্লক করছি, তাই না, আমরা কি করছি যে বায়োফ্লকে কি খাচ্ছি, আমরা কিন্তু ব্যাকটেরিয়া খাওয়াচ্ছি, প্রোটিনের আপনার পরিমাণটা কমিয়ে খাদ্যের পরিমাণ দাম কমাচ্ছি, তো একটা ছোট বদ্ধ করে। তো এখন এত বায়োফ্লক, আমার যে ফার্মার সবাই তো বায়োফ্লকে আসতে পারবে না, এটা সম্ভব না, এত পুকুর আছে, তাহলে পুকুরে আমরা কিভাবে ওই প্রোটিনের আপনার সরাসরি ফিডটাকে কমিয়ে দিয়ে আমরা কিভাবে যদি ব্যাকটেরিয়া বা এলজি এনিওয়ে, আমি আবার যে ধরনের খাদ্যের কথা বললাম প্ল্যান্ট, ওই জায়গাগুলোতে আমরা কিভাবে মাছকে আদার্স, যে মোর্শেদ ভাই বললেন যে অন্য লাইফ ফিড বা আদার্স তৈরি করে যদি সেটা সরাসরি খাদ্য বানানোর থেকে ওইখানে কমায় দেওয়া যায়, ওই জায়গাটায় মাছের কালচার সিস্টেমে ইন্ট্রোডিউস করা যায়, এই গবেষণাগুলো, এই ধরনের গবেষণা এখন হওয়ার প্রয়োজন আছে, তাইলে আমার ফার্মাররা বেঁচে থাকবে। হয়তো বায়োফ্লক সবাই করতে পারবে না বা রাস সিস্টেম সবাই পারবে না, একটু টাকা ইনভলভমেন্ট বা এগুলাকে একটু কম দামে কিনে, অথবা মাছগুলো কিভাবে আমরা সেটাকে অপটিমাইজ করে এই সিস্টেমে আনা, এইভাবে আমাদের যে নিড বেসড গবেষণার যে বৈচিত্র্যতা এবং চিন্তা এবং এই জায়গাগুলোকে আমাকে নির্ধারণ করতে হবে।
এই কথাগুলো এগুলো যদি আমরা করতে পারি, হয়তো বা আমরা যারা গবেষক আছে আমরা হয়তো আপনাদেরকে আমাদের এই মেধা দিয়ে কিছুটা সহযোগিতা আমরা করতে পারবো বলে বিশ্বাস। কিন্তু আমাদের প্ল্যানিং এবং সেই পরিমাণ আপনার টাকা মানে যে বরাদ্দটা এবং কাকে কাকে কোন জায়গায় ট্যাগ করা সবকিছু বায়াস্টের ঊর্ধ্বে উঠে আমি আমাদের এখন এই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, অনেক টাকা কিন্তু গবেষণার টাকা বাড়ছে, আমরা অনেক বেশি পাচ্ছি। কিন্তু এখন এগুলো করে এখন টিম করে অথবা ঠিক নির্দিষ্ট মানুষকে নির্দিষ্ট জায়গায় এইভাবে ইনভলভ করে যদি আমরা একটু করতে পারি, আমার মনে হয় যে পরিস্থিতি থেকে উত্তরণ করা যাবে। মাছের দাম বাড়ানো তো আর যৌক্তিক না, কেউ মানবে না। বাসুদ ভাই যেটা বললেন, মাছের দাম কমে থাকতে হবে, সবাই মাছ পেতে হবে, কিন্তু উৎপাদন খরচটা কমাতে হবে। এই গবেষণার দিকগুলো যদি আমরা একটু দেখি, আমার মনে হয় যে আমরা অনেক ভালো করতে পারবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ প্রফেসর কাজী আহসান হাবিব। আপনার কথা থেকে একটা জিনিস কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি, সেটা হচ্ছে যে অনেক মৌলিক গবেষণা কিন্তু অ্যাপ্লিকেবল। আপনি উদাহরণ দিয়েছেন যে আমরা যদি এমন কোনো হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে বা প্লান্ট অরিজিনের এমন কোনো প্রোটিন ব্যবহার করে সেটাকে ম্যানিপুলেট করে যদি আমরা এমন কিছু এনজাইম দিয়ে পরীক্ষা করে দেখতে পারতাম যে না আমাদের এই সোর্সে এমন প্রোডাকশন হচ্ছে যেটা অ্যানিমেল সোর্সের প্রোটিনের প্রায় সমান, সেই ধরনের ডেমনস্ট্রেটেড রেজাল্ট তো আমাদের সামনে নাই। এটা একটা সুন্দর উদাহরণ আপনি দিয়েছেন, এবং আগামী দিনে আপনার এবং আপনার মতো যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে গবেষণায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক সুযোগ্য অধ্যাপক আছেন, আপনারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বৃন্দ আছেন, তারা কিন্তু পথ দেখাতে পারেন। এবং এখান থেকে আমরা আজকের আলোচনায় মাথায় রেখে আমরা ভবিষ্যতের চিন্তা কেন করি না যে আগামীতে আমি যদি গবেষণায় যাই তাহলে এই মাছের খাদ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য ফলিত গবেষণাই বলেন বা আপনার মৌলিক গবেষণাই বলেন, দুইটার একটা সমন্বয় করে আমরা একটা কাজ করব। এই চিন্তা ভাবনা কিন্তু আজকে যারা সম্মানিত গবেষক যারা শুনছেন বা দেখছেন তারা কিন্তু ইচ্ছা করলে চিন্তা করতে পারেন। আমার এক ভাই বলেছেন যে আপনার ওপেন মার্কেট ইকোনমিতে আপনি কিভাবে বাজার মূল্যটা নিয়ন্ত্রণ করবেন। আসলে তো আমরা বাজার মূল্য নিয়ন্ত্রণের আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে আমরা যেভাবে প্রোডাকশন করছি সেটার প্ল্যানিং প্রসেসটা ঠিক আছে কিনা। আমি খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই জেড করিম সাহেব যখন মিনিস্ট্রি অফ ফিশারিজ এর সেক্রেটারি ছিলেন, উনি একসময় বিএআরসির চেয়ারম্যানও ছিলেন। উনি আমাদের একটা নির্দেশনা দিলেন যে তোমাদের একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তোমার কেন প্ল্যানিং নাই যে তুমি কত হেক্টর জমিতে পাঙ্গাস করবে, তুমি কত হেক্টর জমিতে কই করবে, ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান। এবং ওনার নির্দেশ পেয়ে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়লাম। সেটা আপনার 2001 সালের পরে, 2001 সালের পরে, এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী তখনই ক্ষমতায় ছিলেন, তারপরে পরে আমরা কাজ শুরু করেছিলাম। এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আপনি যদি জিজ্ঞেস করেন তারা হয়তো একটা তথ্য দিবে যে আমাদের এত হেক্টর জমিতে পাঙ্গাস প্রোডাকশন করছে, কিন্তু লাইক ক্রপ, আপনার ক্রপের প্ল্যানিংটাই হচ্ছে এরকম যে উপজেলা কৃষি অফিসার ময়মনসিংহ সদর সে বলতে পারবে এই বছর আমার ভুট্টো কত হেক্টর, এই বছর আমার টমেটো কত হেক্টর, এই বছর আমার পালস কত হেক্টর। তার প্ল্যানিংটাই হচ্ছে মানে মৌলিক দিক নির্দেশনাটাই হচ্ছে এইভাবে যে ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান, যে আমার কোন ফসল কিভাবে যাব, কিভাবে আমি অ্যাডজাস্ট করবো। এই যে টমেটোর কথাই ধরেন, আজকেও দেখলাম এক জায়গায় লেখালেখি হচ্ছে যে টমেটোর যে এত প্রোডাকশন কস্ট কমে গেল, এটার আদার ইউজেস বের করা যায় কিনা বা এটা আগামীতে এটার একটু কন্ট্রোল করা যায় কিনা। কন্ট্রোল করার বিষয় না, বিষয় হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। হঠাৎ করে কেন পেঁয়াজের দাম বেড়ে গেল, তাহলে কি আমার প্ল্যানিংয়ে কোনো গলত ছিল, যে আমার কাভারেজ কম ছিল, কোথায় গলতটা? এইগুলো কিন্তু গবেষণা করতে হবে। এবং যে গবেষণা শুধু মৌলিক গবেষণা বা আপনার ডিমান্ড লিড গবেষণা না, সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভ বিবেচনা করেও কিন্তু আপনার গবেষণা কিন্তু হতে পারে। আমি এই বিষয়ে আমি মিল্লাত সাহেব আপনার কাছে আসবো। আমি অনেকক্ষণ ধরে আমাদের জনাব শামসুল আলম বাদল অপেক্ষা করছেন। আপনি ভাই আলোচনা আজকে শুনলেন, এখানে আলোচনায় কয়েকটা বিষয় খুবই প্রণিধানযোগ্য আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে যে কি কি ডাইমেনশন অবলম্বন করলে বলে প্রোডাকশন কস্টটা কমানো যায়। লিগাল ফ্রেমওয়ার্কের এনফোর্সমেন্টের কথা আলোচনায় এসেছে।
আমাদের গবেষণার অল্টারনেটিভ সোর্সের কথা এসেছে, আমাদের গবেষণার ক্ষেত্র পরিবর্তন এবং পরিমার্জনের কথা এসেছে। আমরা বিদ্যমান প্রেক্ষিত বজায় রেখেও আগামী দিনে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি প্রাইভেট সেক্টর, আমি পাবলিক সেক্টর, কিভাবে সমন্বয়টা বাড়িয়ে আমরা একটা গুড প্ল্যানিং এর মাধ্যমে আমরা সামনের দিকে যেতে পারি, এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান রেগুলেট দ্য অ্যাকুয়াকালচার। আমি কেন প্রত্যেক বছর পাঙ্গাসের প্রোডাকশন কাভারেজ বাড়াইতে হবে? কেন আমি দেখছি কোয়ের প্রোডাকশন বাজারে চাহিদা কমে গেছে, আবার কেন আমি নতুন করে কোয়ের উদ্যোক্তা নির্বাচন করছি? এই যে বিষয়গুলা, অথবা আমি 3 ফসলি জমিকে কনভার্ট করে আমি অ্যাকুয়াকালচার আমাকে করতেই হবে এট দ্য কস্ট অফ 3 ফসলি জমি, এই বিষয়গুলোর আনসার এখন কে দিবে? এবং এটা কি খালি সরকারের কাজ, নাকি আমরা যারা উদ্যোক্তা এন্টারপ্রেনার তাদের দায়িত্ব আছে? এই বিষয়ে যদি ভাই আপনি একটু আলোকপাত করেন জনাব এবিএম শামসুল। আসলে অর্থনীতি আইন করে কিন্তু এই যে মাছের দাম বলি আর যেটা বলি এটা কিন্তু বৃদ্ধি করা মোটেই সম্ভব না, এইটা আমি কিন্তু বিশ্বাস করি। কারণ সরকার আইন করে মাছের দাম বাড়াই দিতে পারবে না। অবশ্যই আমাদেরকে মাছের উৎপাদন ব্যয় কমিয়ে নিয়ে আসতে হবে। বিভিন্ন পথে আমাদের নিড বেস গবেষণার কথা আমরা করতে পারি। যেমন ভিয়েতনামে দেখেছি ওরা কাসাবা আলুকে ব্যবহার করে পাঙ্গাসের খাদ্যের ইনগ্রেডিয়েন্ট হিসাবে। কারণ ওই সমস্ত ওই যে হিলি এরিয়াতে প্রচুর কাসাবা উৎপাদন হয়, মার্কেট ছিল না এক সময় ভিয়েতনামে। তখন গবেষণা করে তারা বের করে যে না, এই কাসাবাটা পাঙ্গাসের খাদ্যের ইনগ্রেডিয়েন্ট, এবং এটা কিন্তু আমাদের দেশেও করা সম্ভব। কারণ আমাদের দেশে যে হিল এরিয়া আছে, যেমন মধুপুরে এক সময় প্রচুর কাসাবা উৎপাদন হতো, কিন্তু এই কাসাবা বিক্রি করতে পারে না বিধায় তারা আর কাসাবা উৎপাদন করে না। কিন্তু এইটা মাছের খাদ্যের ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমি দেখেছি ভিয়েতনামে, এটা আমাদের দেশও করতে পারি। এটা হয়তো একটা গবেষণা হতে পারে। যেমন ইদানিং প্রাণ কোম্পানি বোধহয় কাসাবা কিছু কিছু কিনছে, তারা অন্য পারপাজে কিনে। তো এইটা হয়তো গবেষণা করে দেখা যেতে পারে। এইটা করলে হয়তো আমাদের মাছের খাদ্যের তৈরির যে ইনগ্রেডিয়েন্টের দাম যদি কিছুটা কমে, তাহলে খাদ্যের দাম অবশ্যই কমবে। এটা আমি বলি অবশ্যই কমবে, কিন্তু খাদ্য উৎপাদনকারীদের উপরে যদি সঠিক নিয়ন্ত্রণ না থাকে, সরকারি নিয়ন্ত্রণ না থাকে কোয়ালিটি এবং প্রাইসিং এর ক্ষেত্রে, তাহলে ওই যে মুর্শিদ ভাই যেটা বললেন যে যেখানে 50 পয়সা দাম কমানোর কথা, সেটা গত 1.5 মাসে 3 টাকা বাড়িয়েছে। তা আমাদের উৎপাদন বেড়ে গেছে, কিন্তু ওইখানে প্রোটেস্ট করার মতো আমাদের কিন্তু অবস্থান নেই। কারণ আমরা মাছের উৎপাদন করতে গেলে খাদ্য আমাদের কিনতেই হবে। তো এই ধরনের গবেষণা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। আমাদের প্রয়োজন অনুযায়ী গবেষণা, প্রচুর গবেষণা হচ্ছে। আর গবেষণাটা কিন্তু থেমে থাকার জিনিস না। একটা গবেষণা হবে, একটা থিসিস তৈরি হবে, 6 মাস 1 বছর পরে এটার কিন্তু অ্যান্টিথিসিস তৈরি হবে, আবার কিন্তু ওই একই বিষয়ে গবেষণা করতে হবে, আবার সিনথিসিস হবে, আবার নতুন করে থিসিস তৈরি হবে। এটাই বিজ্ঞান। এই যে যারা, এই যে আহসান হাবিব সাহেব, ওনারা গবেষণা করেন, ওনারা শিক্ষক মানুষ, ওনারা জানেন যে গবেষণা একটা করলেই যে 2 বছর পর আর করা যাবে না তা না। কই মাছ এক সময় 400 টাকা কেজি বিক্রি করেছি, এখন 80 টাকা কেজি। কেন কমে গেল? এটা কি মাছ কি পছন্দ করে না, না ব্যাপক উৎপাদন? এই জন্য আমি বলেছিলাম যে আমাদের সঠিক ডেটা দরকার, স্ট্যাটিস্টিক্স দরকার, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যেটা প্রত্যেককেই মাছ উৎপাদন করতে হবে, এটা তো কোনো কথা হতে পারে না। এটা আই ডু এগ্রি, আমিও বিশ্বাস করি যে আসলে এটা প্রয়োজন নেই। আমাদের যদি চাহিদা, উৎপাদন এবং চাহিদা, আমরা তো এখন গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের উৎপাদন যা, চাহিদা তার থেকে কম। যেমন আমাদের 40 লক্ষ মেট্রিক টন বোধহয় চাহিদা অ্যাবাউট, কিন্তু উৎপাদন 44 লক্ষ মেট্রিক টন। তাহলে আমাদের 4 লক্ষ মেট্রিক টন সারপ্লাস আমাদের। এখন এই যে বর্ধিত উৎপাদন, এটা আলটিমেটলি তো ফার্ম লেভেলে ফার্ম ওনারদের লসের মুখে কিন্তু এই 4 লক্ষ মেট্রিক টন, তারা এই মাছ বিক্রি করতে পারছে না, তারা বাধ্য হয়ে তারা কম দামে মাছ বিক্রি করছে। এটার থেকে ফার্মারদেরকে পরিত্রাণ পাওয়ার উপায় বের করতে হবে। কি করলে এই ফার্মাররা এই লোকসানের মুখে হবে না। এটা গত কিছুদিন আগে বিসেফ আলোচনা আমি বলেছিলাম, আমাদের মাছের কনজাম্পশন বাড়াতে হবে। এটা কিন্তু আমি বিশ্বাস করি
আসলে অন্য জায়গায় শব্দ হচ্ছে। ধন্যবাদ। আমার মনে হয় যে একটু আমরা সাউন্ড মিউট করতে হবে, যারা যারা সবাই আমরা মিউট করি একজন হ্যাঁ, একটু যারা মানে আলোচনা যাচ্ছেন একটু মিউট করে দিলে ভালো হয়। আর আপনার সাউন্ডও ভাই একটু কম আসছে, তা আমরা সুযোগ পেলে আবার আপনার না, আমি একটু শেষ করে দিই, আমি একটু শেষ করি। তো আমি এটা বিশ্বাস করি। আলম ভাই, আপনার মাইকটা একটু কাছে নেন আপনি, ওই যে ইয়েটা মানে মোবাইলের যে মাইকটা আছে। মোবাইল না, আমি ল্যাপটপে আছি, কিন্তু এটা তো সাউন্ডটা ম্যাক্সিমাম করা। আচ্ছা, আমি কাছে নিয়ে আসলাম। তো আমি বিশ্বাস করি যে আসলে আমাদের মাছের কনজাম্পশন যদি আমরা বাড়াতে পারি, আমরা যদি চেষ্টা করে 10%, 15%, 20% বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বর্ধিত উৎপাদন লোকালি কিন্তু কনজিউম হবে। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যেটা হলো ভাই আপনার কাছে আবার আসবো, আমরা একটু মুর্শেদ সাহেবের এই 2 লাইনে একটু কথা শুনে নেই, আপনার কাছে আবার আসবো। আচ্ছা জি, আসেন। মোর্শেদ সাহেব, আপনি শুনেছেন, আপনি একজন উদ্যোক্তাও বটে, আপনি শুধু প্ল্যানার না, আপনার ইনভেস্টরও। এই যে নতুন প্রজাতির মাছের চাষের একটা আলোচনা, আমাদের মুস্তফা আসাদুল্লাহ চৌধুরী, উনি একজন এন্টারপ্রেনার এবং ভালো সংগঠক। উনি বলছেন যে অস্ট্রেলিয়ান জেট পার্স কেন আমরা চাষ করতে পারছি না। আমাদের প্রফেসর কাজী আহসান হাবিব কিন্তু অলরেডি আপনার কি বলে দাতিনা বা আমাদের বেটকি এই প্রসঙ্গ এনেছেন, সামনে এনেছেন। এখন এই যে প্রজাতি ভিত্তিক চয়েসের ভেরিয়েশনস গুলা, এইটাকে আসলে আমরা গুরুত্ব দিব, নাকি আমরা আরো নাকি আমরা প্রোডাকশন কস্ট কমাবো, কোনটা প্রায়োরিটি? আপনি একটু প্রায়োরিটি সেটা যদি বলেন, যে এখন সরকার বা প্রাইভেট সেক্টর আমাদের প্রায়োরিটি গুলো আসলে কোন জায়গায় দেওয়া উচিত, নজরটা কোথায় দিব? সরি, ধন্যবাদ স্যার। আমি প্রথমত আমার সীমাবদ্ধতা যে আমি টেকনিক্যাল পার্টটাতে কোনো কমেন্ট করার মতো মানে অধিকার আমার নাই, বা আমি করব না যে আসলে কোনটা করা উচিত স্যার, আমি সেটা জানবো না। বাট আমি মনে করি একজন মৎস্য চাষী হিসাবে, বা আমি মৎস্য চাষীদেরকে নিয়ে কাজ করছি সেই হিসাবে, যেটা দরকার আসলে যে এখন আমরা যারা এক্সিস্টিং যে কালচারটা চলছে বা যে প্রোডাক্টিভিটিটা আছে, সেইটাকে একটা সেফ জোনে আমাদেরকে নিয়ে যেতে হবে প্রথমত। যেটা শামসুল আলম ভাই বলার চেষ্টা করছেন যে আমাদের কনজাম্পশন বাড়াতে হবে, এটা ভ্যালু অ্যাডিশনের বিভিন্ন জায়গায় আর কোন কোন জায়গাটাতে আমরা যেতে পারি। আমরা যেটাকে বলছি যে আমরা ভেজিটেবল প্রোটিনটাকে কিভাবে মাছ ফিডে, ফিশ ফিডে রূপান্তরিত করতে পারি। একটা সাজেশন এসছে যে কাসাবা, আবার এসছে যে আমি বলেছি যে ওয়েদার মিষ্টি কুমড়াকে কি কাজে লাগানো যায় কিনা। এই যে বাংলাদেশের যে লোকালি অ্যাভেলেবেল, কারণ গ্রাস কাপ তো শুধুমাত্র প্লান্ট বেসড প্রোটিন থেকেই কিন্তু বড় হচ্ছে। সুতরাং আমাদের এই যে গ্রাস কাপের যে উদাহরণটা আছে, বা এটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের ফিশ প্রোডাকশনটাকে বাড়াতে পারি সেটাও আমরা দেখতে পারি। এই জায়গাগুলো আমাদের দেখা দরকার। আপনি কি জানি একটা নিজের থেকে বলতে চেয়েছিলেন, সেটা কি বলেছেন কিনা? জি স্যার, আমি ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমাদের আসলে ভেজিটেবল প্রোটিনের যে মাছের প্রোডাকশন সেটা আমাদের দেশে হচ্ছে, গ্রাস কাপ আমরা ইউজ করতেছি র্যান্ডমলি বিভিন্ন জায়গাতে। সুতরাং এটা যে সম্ভব, এই গবেষণাগুলোকে আরো বেশি বাড়ানো দরকার, যে আমরা আমাদের অ্যাভেলেবেল যে ইয়েগুলো আছে, রিসোর্স গুলো আছে, সেগুলোকে কিভাবে আরো বেশি কাজে লাগাতে পারি আমরা স্যার। ঠিক আছে, জনাব শামসুল আলম বাদল, আপনাকে আমি একটু থামিয়ে দিয়েছিলাম, সরি। আপনি অসমাপ্ত কথা কি বলতে চেয়েছিলেন, এটা একটু বলবেন। আর এই যে আমি যে প্রশ্নটা জনাব মিল্লাতকে করেছিলাম, আপনাকেও করি, যে আপনার দৃষ্টিতে প্রায়োরিটিটা কি পাবলিক সেক্টরে, যারা প্রাইভেট সেক্টরে আছে সবার জন্য, আপনার দৃষ্টিতে প্রায়োরিটিটা কি? আমি এটা বিশ্বাস করি, যদি আমাদের চাহিদার থেকে উৎপাদন বেড়ে থাকে, বাড়িয়ে ফেলে থাকি আমরা, তাহলে চাষিরা দাম পাবে না। তো এইটাকে নাম্বার ওয়ান, আমাদেরকে এটাকে কনজামশন বাড়াতে হবে। তাহলে হয়তো আমাদের যে 44 লক্ষ মেট্রিক টন, এটা আমরা লোকালি কনজিউম করব, এবং চাষিরা হয়তো বিক্রি করতে পারবে মাছটা, এবং প্রাইসও হয়তো পাবে। কিন্তু আমরা তো উৎপাদন, আমাদের বেশি উৎপাদন। এই জন্য আমি মোর্শেদ ভাই যেটা বলতে চাই, আমি আরেকদিন বলেছি, আজকেও এমফাসিস দিয়ে বলতে চাই, যে আমাদেরকে মাছের ভ্যালু এডিশনে যেতে হবে, চিন্তা করতে হবে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে মাছ কিন্তু বাংলাদেশে কোনো সমস্যা না। কেউ যদি মাছ উৎপাদনে না গিয়েও ভ্যালু এডিশনে আসে, মাছ দিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে, তাহলে ইট মে বি এ গুড বিজনেস। এবং আমরা কিন্তু যে আমাদের মতো, আমরা কিন্তু অলরেডি ভাবা শুরু করেছি যে আমাদের উৎপাদিত মাছ দিয়ে
আমরা লোকালি কনজিউম করার জন্য কিছু কিছু পণ্য তৈরি করব, এবং আমি একটু সিক না হলে হয়তো এই মাসেই আমরা হয়তো এগ্রিকালচার ইউনিভার্সিটিকে ইনভাইট করে আমরা একটা শোর আয়োজন করতাম। আমি হয়তো ফেব্রুয়ারিতে আশা রাখছি সেটা করব, এবং এটাকে কিন্তু করতে হবে, এটা নো ওয়ে। আরেকটা জিনিস হলো যেটা আমি বলতে চাই, যে মাছের দাম, মাছ যেটা আমদানি হয়, প্রচুর মাছ আমদানি হয়। ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে যদি আমরা জিজ্ঞেস করি যে মাছ, প্রচুর মাছ আমদানি হচ্ছে, এটা আমি করোনার আগের কথা বলছি, ডিপার্টমেন্ট ফিশারিজ বলে যে আমরা তো এটা জানি না। তো কেন জানেন না আপনারা? চলেন মার্কেটে, মাছ ইন্ডিয়া থেকে আসতেছে, থাইল্যান্ড থেকে রুই মাছ আসতেছে ব্যাপক। কেন আমদানি হয়? আমাদের লোকাল তো উৎপাদন সারপ্লাস। এটা কমার্স মিনিস্ট্রি অনুমতিক্রমে ইম্পোর্টার ইম্পোর্ট করে থাকে, এবং লোকালি কিন্তু বিক্রি করে অনেক মাছ, এবং এটা কিন্তু ডিপার্টমেন্ট ফিশারিজে এটা কিন্তু অ্যাকনলেজড না। এটা আমি ব্যক্তিগতভাবে ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে অনেক প্রোগ্রামে জিজ্ঞেস করেও এটার সঠিক আনসার কিন্তু আমরা পাইনি। এটাও কিন্তু আমরা একটু চাই, যেহেতু আমাদের লোকাল প্রোডাকশন আছে এবং লো কস্টেই মাছ পাওয়া যাচ্ছে, সুতরাং কেন আমরা ইম্পোর্ট করব? এটাকেও বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, মাছের দাম বাড়ার আরেকটা কারণ হলো জমির রেন্ট। যেমন আমাদের এলাকায় আমি বলি, আমি জানি না মোর্শেদ ভাইদের এলাকা যে কমিউনিটি যেটা করছেন, আমাদের এলাকায় 1 একর জমি 1 বছরের জন্য মিনিমাম 60,000 টাকা পে করতে হবে ফার্মারকে, ল্যান্ড ওনারকে। তো এই 60,000 টাকা দিয়ে বর্ধিত দামে খাদ্য কিনে, মাছের খাদ্য কিনে মাছ উৎপাদন যে দামে বিক্রি হচ্ছে, এটা কিন্তু সিম্পলি কিন্তু এখন অসম্ভব হয়ে যায়। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায় আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইচ্ছা করলে অনেক লম্বা সময় আরো কথা বলতে পারি। মনে হয় যে আমরা একটু সামারাইজের দিকে যাওয়া দরকার। আপনাদের আলোচনায় অনেকগুলা দিক নির্দেশনা এসেছে। একটা হচ্ছে যে আমাদের সোর্স বিকল্প অবশ্যই ভাবা উচিত, প্রোটিন সোর্স বিকল্প ভাবা উচিত, এবং এটা নিয়ে নিরন্তর গবেষণা করা উচিত। এটা একটা অন্যতম। স্যার একটা 10 সেকেন্ডের ইন্টারভেনশন স্যার, সরি স্যার, জাস্ট একটা জিনিস, যে আজকে যেমন আপনি বিসেফ একটা প্ল্যাটফর্মে যারা আমরা মানে রিয়েলি প্র্যাকটিশনার আছি তাদের কথা শুনছেন, বাংলাদেশের পলিসি ফর্মুলেশনের সময় কিন্তু আমাদের অনেককেই হয়তো কখনো ডাকাও হয় না, শোনা হয় না আমাদের এই রিয়েল কথাগুলো শোনার জন্য। সেই জায়গাটায় যদি আপনার একটা রিকমেন্ডেশন থাকে। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ। একটা আমাদের কমানোর একটা চিন্তা ভাবনা করা উচিত। 2 নম্বর হচ্ছে যে একটা প্ল্যানিং এবং রেগুলেশন, এই দুইটার একটা সমন্বয় করা উচিত। 3 নম্বর হচ্ছে আমাদের যে কোয়ালিটি অফ ফিড, এইটার মনিটর এবং এনফোর্সমেন্ট ব্যাপকভাবে বাড়ানো দরকার। আমরা ময়মনসিংহ এবং কুমিল্লার বেশ কয়েকজন চাষি ভাইয়ের সাথে আমরা আলোচনা করে দেখেছি, অনেক চাষি প্রতারিত হচ্ছেন, বিশেষ করে যারা বাকিতে খাবার কিনেন তারা বেশি প্রতারিত হচ্ছেন যে পরে মূল্য দিয়ে। কারণ হচ্ছে যে 18%, 16%, 14% প্রোটিনও পাওয়া যায়। ব্যাপকভাবে আমাদের এই এনফোর্সমেন্ট এবং মনিটরিংটা আমাদের বাড়ানো দরকার। এটা আরেকটা প্রায়োরিটি আজকে আপনাদের আলোচনায় এসছে। এবং গবেষণার কোনো বিকল্প নাই, নতুন স্পেসিস ইনক্লুশন করা যায় কিনা এইটাও প্রস্তাব করা হয়েছে। এইটাও আমার মনে হয় যে আগে ট্রায়াল করতে যাবে কিনা, এইটা মনে হয় আজকের সুপারিশে আমরা আনতে পারি, যে নতুন স্পেসিস ইনক্লুশন এবং সেটার অ্যাডাপ্টেশন, অ্যাক্লিমেটাইজেশন কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে অবশ্যই বিএফআরআই মনোযোগ দিতে পারে। পঞ্চমত যে সাজেশন সেটা হচ্ছে যে এক্সপোর্ট মার্কেট। আজকে দেখেন চিংড়ি আমাদের বাইরে এক্সপোর্ট কমে গেলেও চিংড়ি কিন্তু বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে বাজারে চিংড়ি কিন্তু অবিকৃত থাকে না, ব্যাপক লোকাল কনজাম্পশন বেড়েছে। কাজে প্রোডাকশন যে শুধু এক্সপোর্ট করলেই আপনার ব্যবহৃত হবে তা না, আমার লোকাল চাহিদা যদি বাড়ে। একসময় আমি চাকরি শুরু করেছিলাম 45 গ্রাম মাছ প্রোডাকশনের টার্গেট নিয়ে, যে আমাদের দরকার 45 গ্রাম। এরপরে আমরা এই টার্গেট রিভাইজ করেছি 56 গ্রাম, তারপরে আমরা এটা রিভাইজ করেছি 60 গ্রাম, এখন কিন্তু 60 গ্রামের মার্জিনে আছে। এখন এইটাও হয়তো পুনর্বিবেচনা হয়ে 62-64 গ্রামে যাবে, কারণ আমরা আলোচনা করার এক সময় দেখেছিলাম যে 70 গ্রাম পর্যন্ত আমাদের চাহিদা আমরা নিয়ে যেতে পারি। কাজে আজকে যেখানে 41-42 লাখ টন প্রোডাকশনের টার্গেট আছে, ইট মে বি চেঞ্জড ইন ফিউচার, এবং সেটা যদি আপনি 62 গ্রাম 63 গ্রাম পার কেবিটা পার ইয়ার কনজাম্পশন ধরেন, তাহলে এটা কিন্তু লাভ দিয়ে 2 লাখ মেট্রিক টন বেড়ে যাবে। কাজেই প্রোডাকশনটা আপনার চাহিদার সাথে সাযুজ্যপূর্ণ কিনা
সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইনপুট কস্ট কমানো, এখানে মনিটরিং করা। এই যে আমাদের খাদ্য মূল্যের যে উচ্চ মূল্য হচ্ছে, এটা এককভাবে একচেটিয়া বাজারজাত যারা করেন তারা করছেন। আমাদের পঞ্চম ষষ্ঠ সাজেশন হচ্ছে যে আমাদের এই বাজার মূল্যগুলা কিভাবে মনিটরিং এর আওতায় আনা যায়, জবাবদিহিতার আওতায় আনা যায়। সপ্তমত আরেকটা সাজেশন এসছে যে প্ল্যানিং প্রসেসে উদ্যোক্তাদের ইনভলভ করা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা আমি তাদেরকে স্যালুট জানাই যারা এই আবেদনটি করেছেন। আমি অবশ্যই আমাদের সুপারিশে এটা থাকবে যে আমাদের এই প্ল্যানিং প্রসেসে যারা এন্টারপ্রেনার এবং ইনভলভ করা। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। জনাব কাজী আহসান হাবিব, আপনি খুব সংক্ষেপে যদি আপনার প্রায়োরিটিটা 1-2 মিনিটের মধ্যে আমাদের বলেন। আপনার বিবেচনায় একজন গবেষক হিসেবে এই যে অ্যাকুয়াকালচারের যে বিদ্যমান বাজার মূল্য, প্রোডাকশন কস্টের যে অবস্থা, প্রায়োরিটিটা কি হওয়া উচিত? মিউট করা আছে, মিউট হয়ে আছে, আপনার মাইক মিউট হয়ে আছে। কাজী আহসান হাবিব, আপনার মাইকটা মিউট হয়ে আছে। সরি, প্রায়োরিটি, ধন্যবাদ। প্রায়োরিটি আসলে আমাদের আলোচনা হয়ে গেছে, তেমন কিছু বলার নেই। সংক্ষেপে একটা বিষয় যেটা আমি গবেষণার দিকটা বলেছি যে কিভাবে গবেষণা নিড বেসড, মানে মোটা দাগে একটা গবেষণার টাইটেল ঠিক করে দিয়ে যে আমাদের মূল্য কমানো খাদ্যের মাধ্যমে। এবার কে কোন গবেষণা নিয়ে আসেন, সেটা যদি প্রয়োজন হয় 2 বছর 3 বছর মেয়াদি দিতে হবে। যদি আমি 2 বছর মেয়াদি একটু সময় নিয়ে করা যায়, তাড়াহুড়ো না। এরকম যেমন নতুন স্পেসিস ইনক্লুশন করতে হলে এগুলো লাগবে, একটু সময় লাগবে হয়তোবা। আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেফ ফিশ তৈরি করার মাধ্যমে বিদেশে রপ্তানি করার একটা জায়গা। আমাদের বিদেশিরা হয়তো মাছ খাচ্ছে না, কিন্তু প্রচুর বাংলাদেশি, আমি যখন আমরা বাইরে পড়াশোনা করছি তখন আমরা তো ওইখানে কত সুন্দর সুন্দর মাছ এবং মাছ কেনার জন্য আগ্রহী। এরকম প্রচুর বাংলাদেশিরা ছড়িয়ে আছে যারা আমাদের রেমিটেন্স দিচ্ছে, অনেক হেল্প করছে। এই সব বাঙালির কাছে কিন্তু একটাই, কেন ওই দেশে ঢুকতে হলে আমার সেফটিটা নিশ্চিত করে সেই এটা ঠিক করতে হবে, আমার মেথোডোলজি ঠিক করে দিয়ে তারপর এটা জানাতে হবে যারা আমদানি করবে যে আমরা এই প্রসেসে মাছ তৈরি করি। অলরেডি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সবসময় বলেন যে বিভিন্ন ধরনের ডফের মাধ্যমে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই জন্য বিদেশে রপ্তানি করার জায়গাটা কিন্তু এখন বাড়ানোর সময় এসছে। এখন চাহিদার চেয়ে উৎপাদন বেড়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি। আরেকটা হচ্ছে যদি সম্ভব হয় যে আমরা তো অনেক মাছ প্রয়োজনে আমরা বাইরের অনেক মাছ কিন্তু এক্সোটিক ফিশ এখানে চাষ করছি, যদি এমন কোনো ফিশ পাওয়া যায় যেটা বাইরে খুব চাহিদা, আমার দেশে সেই এনভায়রনমেন্টটা আছে, আমি করে আবার বাইরে সাপ্লাই দিতে পারি, এই ধরনের স্পেসিস। তবে সেটার জন্য একটা টিম করে টিম ওয়ার্ক করা লাগবে, নির্ধারণ কোনটা দরকার, সে একসাথে সবাই মিলে এটা করতে হবে। তো এই বিষয়গুলো তো আসলে ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এই জায়গায় আর ভ্যালু এডিশন এটাও এখন দাবি, এবং এই মাধ্যমে তাতে হয়তো ভ্যালু আমাদের যে চেইনে, মার্কেট চেইনে ফার্মার পর্যন্ত সেই দামটা যাবে। তাহলে এই কয়েকটা আলোচনা আমিও এর সাথে একমত। আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর কাজী আহসান হাবিব, জনাব শামসুল আলম বাদল, জনাব সাইকুল মিল্লাত মুর্শেদ এবং শুধু দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন ধৈর্য ধরে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমাদের সুপারিশগুলোর সাথে আপনারা যদি আরো কোনো সুপারিশ যুক্ত করতে চান, আমাদের বিসেফ ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে মেসেজ করতে পারেন, আমাদের সাথে মেইলে যোগাযোগ করতে পারেন, বা আমাদের আমি স্ক্রিনে আরেকটা নাম্বার আমি আপনাদের দিই, 01714746405, 01714746405। যদি আরো কেউ সুনির্দিষ্ট কোনো সুপারিশ এবং মতামত জানাতে চান, তারা মেসেজের মাধ্যমে জানাতে পারবেন। আমরা আজকের আলোচনা শেষ করতে চাই, তার আগে আমাদের যথারীতি আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় রয়েছেন, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, বাংলাদেশের একজন পথিকৃৎ কৃষি বিজ্ঞানী, গবেষক। আমরা তার কাছ থেকে আজকের আলোচনার একটু সামারি শুনবো, তারপরে আমাদের আজকের সমাপ্তি টানা। শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। ধন্যবাদ জানাই। আমি আজকের এই বিষয়ে সামারি, মানে আরিফ আজাদ সাহেব আসলে উপযুক্ত ব্যক্তি সামারি করার, এবং উনি করেছেনও আসলে। ফলে আমার নতুন করে সামারি করার জন্য আমি ধৃষ্টতা দেখাতে চাই না।
শুধু হয়তো আমার আমার এই যে আলোচনা হয়েছে সেগুলোর ভিত্তিতে হয়তো দু একটু কথা আমি পুনরুল্লেখ করার চেষ্টা করবো মাত্র। একটা জায়গায় গুরুত্বপূর্ণ, আপনারা সবাই বলেছেন যে আমাদের দাম কম থাকা দরকার আছে, মানে বাজারে দাম থাকা কম আছে কারণ যাতে গরিব মানুষেরাও খেতে পারে। বিশেষ করে কোভিড এর সময় যাদের আয় অনেক সময় কমে গেছে বা কোনোভাবে বিঘ্নিত হয়েছে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফলে এটা একদিকে যেরকম সুখবর, কিন্তু আর একদিকে খারাপ খবরও রয়েছে যে উৎপাদন খরচের সাথে আমার বাজারের মূল্যের যে, বিশেষ করে পাইকারি বাজারে যে মূল্য আছে সেটার মিলছে না। ফলে কৃষকরা, যারা মাছ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ কথাই রয়েছে যে খাবারের মূল্য, মাছের যে উৎপাদন খরচটা কমাতে হবে, এবং তার একটা বিশাল অংশ হলো খাবার। এবং সেখানে খাবারের সঙ্গে খাবারের দাম কমানো এবং মান কমানো দুটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে আর একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা চলে আসছে যে আমরা যে পেঁয়াজ নিয়ে অনেক হইচই করলাম যে আমদানি কেন এখন হলো, পেঁয়াজের দাম কমে গেল, এ হলো নানানটা। তো এই কথাটা একই যে আপনারা বলছেন আমাদের যে মাছ যে আমদানি হচ্ছে, আমার দেশে এত উৎপাদন হচ্ছে যেখানে উৎপাদনের সঙ্গে চাহিদার মানে একটা সামঞ্জস্য নাই, সেখানে কেন মাছ এত আসবে? কোন এক বন্ধু বলছেন যে চিটাগাং এর হারবারে সেখানে মানে থাইল্যান্ড আর বার্মিজ মাছে ভর্তি থাকে সব সময়। আমাদের সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকাই উচিত যে আমাদের দেশীয় উৎপাদন, পণ্য মূল্য সবকিছু সামঞ্জস্য বিধানের জন্য কমার্স মিনিস্ট্রি আসলে ফিশারিজ ডিপার্টমেন্ট বা ফিশারিজ মিনিস্ট্রির সঙ্গে কথা বলেই এগুলো করা দরকার, যে আমাদের আমাদের এই আমদানি বিকল্প করা দরকার। ফলে খাবারের মান, উৎপাদনের খরচ কমানো, কিন্তু সেই সাথে যে খাবারের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু খাবারের মানটা যেন ঠিক থাকে। শুধু দাম কমাইলেই হবে না, মানটাও ঠিক থাকতে হবে। আমরা যে দাম কমাইতে গিয়ে যদি মান খারাপ করব, সেটাও আসলে ঠিক হবে না। আর গবেষণার কথাটা জোর করে বলেছেন, সুন্দর করে বারবারই বলেছেন, গবেষণার কোনো বিকল্প নাই। আমি যদি দাম কমাতে চাই, আমাকে খাবারের দাম কমাইতে চাই, আমাকে আমদানি না করে আমি দেশের মধ্যে যে সমস্ত আমার সম্পদ আছে সেগুলোর থেকে আমি কি করে করতে পারি সেটার জন্য এ করার কথা। কাঁচাপার কথা বলা হয়েছে, আমি শুধু একটু কাঁচাপা নিয়ে, যারা কাজ করেন কাঁচাপার যে খেয়াল করতে হবে যে কাঁচাপা নিয়ে অনেক কথা টথা ছিল যে তার ভিতরে সায়ানোজেনিক কম্পাউন্ড থাকে কিছু, সেগুলো আসলে কি করে অ্যাভয়েড করা সম্ভব হবে। যদি মাছে খেতে চাই, মাছের মাধ্যমে আবার কোনো আসবে কিনা সেটাই গবেষকরা সেটাও আসলে ঠিক করে দেওয়ার বলা দরকার। একটা জিনিস যে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মাছ চাষিরা একটা মানে একটা শৃঙ্খলার একটা শিকলে বাঁধা থাকতেছেন। পুকুর একবার করে ফেলেছেন অথবা লিজ নিয়েছেন, সেখানে ইচ্ছা করলে আপনি 28 ধান না করে পেঁয়াজ করতে পারবেন না, ওখানে মাছই করতে হবে। ফলে এই জায়গাটায়, ফলে মাছের যদি বাজার দর এভাবে ওঠানামা করতে থাকে, তাহলে পরে আমাদের মানে আসলে অর্থনীতিতে খুব একটা বড় রকমের প্রভাব আমরা আশা করি না। হয়তো আমরা তথ্য দিতে পারবো যে আমরা এত উৎপাদন করছি, এত উৎপাদন করছি, এত উৎপাদন করছি, বিশ্বের বাজারে তৃতীয় চতুর্থ হয়ে গেছে, কিন্তু তা দিয়ে আমার অর্থনীতির উপরে যে আমার দেশের মানুষ উৎপাদক তাদের যে ক্ষতি করছে, সেটা আসলে পাশাপাশি তাহলে সেগুলো আসলে আসা দরকার। গবেষণার কথা শেষ মতো বলি যে আমাদের আসলে সরকারের সঙ্গে ঠিকই কাজ করা দরকার, যে কেজিএফ যে প্রাইভেট সেক্টরে যে গবেষণাটা করে চেয়েছিল সেটাকে যাতে আবার ফেরত আনা যায়, সেটার জন্য আমাদের কাজ করা দরকার, যাতে করে শামসুল আলম সাহেবের মতো মানুষেরা, শাকিউল মিল্লাত মোর্শেদের মতো মানুষেরা যাতে এই সমস্ত গবেষণাগুলো করতে পারেন। কাজী হাসান সাহেব যদি সরকারি দলেই আছেন, কিন্তু তবুও মানে আমাদের প্রাইভেট সেক্টরে আসলে গবেষণাটা, বিশেষ করে যে খালি কোন মাছের কি খাবার ওই হার্ড সাইডে নয়, আমার সব সাইডে যে মার্কেট নিয়ে গবেষণার কথা বলেছেন, সেটাও আসলে মানে ওর ভিতরে করা দরকার। তো এটাই আর কি। আমার মনে হয় যে আজকের আলোচনাটা থেকে আমি তো আসলে ছাত্র হিসেবে আসছিলাম, যে আজকে শিখবো আরো বেশি করে। তো আমাদের যে উন্মুক্ত বাজারে বাজার দর আসলে ঠিক থাকবে কেমনে করে নির্ধারণ করবে সেটা বিষয় নয়, বিষয়টা হলো সরকারকে সবসময় সেই দায়িত্বটা নিতেই হবে।
এইটাকে কি করে নির্ধারণ করবে, সেটার উন্মুক্ত বাজার বলবেন না কি বলবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ উৎপাদকের সঙ্গে বাজারের একটা সমন্বয় থাকতে হবে, সেটা নেতৃত্বটা সেই জায়গায় সমন্বয়ের জন্য নেতৃত্বটা সরকারকে দিতে হবে। এই দায়িত্বটা আমরা সরকারকে নিতেই হবে এটার জন্য। ফলে বাজারে আপনি উন্মুক্ত বলেন কি ঢাকনা দেওয়া বলেন, আই ডোন্ট কেয়ার। আমার জিনিসটা হলো যে এটা যাতে উৎপাদকও বেনিফিটেড হয়, আমার খাদ্যের মান ঠিক মতো থাকে, উৎপাদিত পণ্যের মান ঠিক মতো থাকে, এবং যারা আমরা কিনে খাচ্ছি তারাও যেন ঠিক ন্যায্য মূল্যে পাই। এই জায়গাটায় আসলে আমাদের সমন্বয় করতে হবে, ব্যবস্থা করতে হবে। আমাদের পরিকল্পনাবিদ যারা আছেন আমাদের সবাইকে নিয়ে, যারা এখানে কথা বলেছেন সবাইকে নিয়ে এই পরিকল্পনার মধ্যে আসতে হবে। আমাকে ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, ধন্যবাদ প্রফেসর কাজী আহসান হাবিব, ধন্যবাদ শাকির মিল্লাত মুর্শেদ, এবং ধন্যবাদ জনাব এবিএম শামসুল আলম বাদল আপনাদের মূল্যবান মতামত রাখার জন্য। শুধু দর্শক শ্রোতা যারা মতামত রেখে মন্তব্য করে আজকের এই আলোচনাটাকে ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আগামীতে আমাদের এই যে সুসমন্বয়ের কথা বললেন আমাদের মাননীয় সভাপতি, প্রাইভেট এবং পাবলিক সেক্টরের মধ্যে একটা ব্রিজ এবং একটা সেন্স অফ টুগেদারনেস, এইটা যদি আমাদের মধ্যে ভালোভাবে কাজ করে, আমার মনে হয় যে প্রোডাকশন এবং মার্কেটিং দুইটাকে একটা সাস্টেনেবল মেনটেনেন্সে আমরা রাখতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সন্দেহ শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।